River Carnival and Celebration 2020. Our chief guest, Muhammad Lutfur Rahman Rubel, needs no introduction. However, he knows now the details. For them, I will give him the profile. Muhammad Lutfur Rahman Rubel became the first cashless hero in Bangladesh. Already he is the mentor of young generation to build a cashless society. He is the founder managing director of Opportunity Marketing Private Limited. He is also founder and CEO of OMBazaar.com, which is engaged in online bazaar, retail chain shop, digital payment to make cashless society in Bangladesh. He did his post-graduation in Brojamohan College. He is also managing director of Lempi Technology Limited, proprietor of Vaikiri Market BT.com, LIC Enterprise, Times International, and also has national distributor of MyCash mobile banking in Mercantile Bank. Ladies and gentlemen, we all are waiting to his inspirational and informational speech. May I request Muhammad Lutfur Rahman Rubel, please welcome to a stage to deliver his speech. Please, big hand everybody, please. Please, big hand everybody. আসসালামু আলাইকুম সাউন্ড যদি না পাই তাহলে আর কথা বেশিক্ষণ বলবো না 20 মিনিট ঠিক আছে কতক্ষণ সারা রাত আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আজকে আমরা এখানে জীবনের হিসাব মিলাবো আমি একটা স্লাইড নিয়ে আসছিলাম যে ট্রেনিং করাবো ওইটার উপরে কিন্তু আমি চিন্তা করলাম যে না আমাকে একটু ভিন্নভাবে কথা বলা উচিত আজকে সব কিছু মিলে এনভায়রনমেন্ট মিলে তা আমরা যারা এখানে আসি প্রত্যেকে অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে জন্মগ্রহণ করেছি পৃথিবীতে আসছি কেন আসছি এটা কি বলতে পারি কেউ জানি কেন আসছি আপনি দেখবেন যদি ব্যাখ্যা খুঁজেন একবারে সংক্ষেপে আমরা পৃথিবীতে এসেছি অন্যের হেল্প করার জন্য পৃথিবীতে 18,000 মাকলুকাত প্রত্যেকটা মাকলুকাত একে অন্যের হেল্পের জন্য আসছে এটা কি মানেন মাছ পৃথিবীতে যে আল্লাহ পাঠাইছে কেন জানেন মানুষ যাতে এটা খেয়ে বেঁচে থাকতে পারে ঠিক কি না ঠিক তেমনি আপনাকে পাঠাইছে অন্য একজন ব্যক্তিকে হেল্প করার জন্য একজন পুরুষকে তৈরি করেছে একজন নারীকে ভালোবাসার জন্য একজন নারীকে তৈরি করেছে পুরুষকে ভালোবাসার জন্য নাকি তাহলে আমরা যারা পৃথিবীতে আজকে এসেছি প্রত্যেকের একটা উদ্দেশ্য লক্ষ্য আছে এবং আমাদের সুন্দর একটা কর্মময় জীবন থাকে না কর্মময় জীবনের পরে আমরা মৃত্যুবরণ করি বা অনেকে কর্মময় জীবনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করি মরার পরে আমরা একটা আশেপাশের লোকজনের কাছ থেকে অনেক সময় শুনি যে এই লোকটা ভালো ছিল তার ছেলেমেয়েগুলো মানুষ হলো না কেন হলো না অনেক সময় ছেলেমেয়েদের দোষারোপ করে যে ছেলেমেয়েরা আমাদেরকে স্মরণ করে না এতে বাবার কবরটাকে জিয়ারত করে না এটা করে না সেটা করে না আপনি এটা মনে রাখবেন ওই ছেলেমেয়েকে দোষ দিয়ে নয় দোষ ওই যে ব্যক্তি মারা গেছে তার বিষয়টাকে বুঝতে পারছি কেন প্রথমত হলো তার ছেলেকে মানুষ করতে পারে না দ্বিতীয়ত সে এমন কোনো কাজ করে যায় না যার কারণে মানুষ তাকে স্মরণ করবে ঠিক কি না তো সুতরাং আমরা ওএম বাজার এমন একটা কাজ করতে যাচ্ছি আমি আমার জীবনের সর্বোচ্চ ভ্যালুয়েবল টাইম যেটাকে বলা হয় যৌবন যেটা আমি 9 বছর ব্যয় করছি ওএম বাজারের পিছনে শুধু আমি এতটুকু বুঝি জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত এমনভাবে নিয়েছি যাতে মানুষ কখনো ক্ষতিগ্রস্ত না হয় দ্বিতীয়ত আমি যে পৃথিবীতে এলাম মৃত্যুর আগে যাতে একটা চিহ্ন রেখে যেতে পারি যে না আমি পৃথিবীতে এসেছিলাম আবার মৃত্যুবরণ করছি তার চিহ্নগুলো সারা দেশে প্রত্যেকটা জায়গায় মানুষের চোখে যাতে পড়ে যদি চিহ্ন রেখে যেতে চান তাহলে সমাজে বিখ্যাত হতে হয় কি হতে হয় বিখ্যাত হতে হয় বিখ্যাত কীভাবে হবেন আমি বলি আমরা যখন ছোট ছিলাম তখন নিজের জন্য ভাবছি বাবা আমাকে বলছে আমার এটা লাগবে সেটা লাগবে এইটা দাও বাবা মা আমাদেরকে দিছে নাকি যখন একটু বড় হয়েছি তখন পরিবারের জন্য ভাবছি বাবা মার জন্য ভাবছি নাকি একটু বড় হওয়ার পর বাবা মার জন্য ভাবছি না তারপর আর একটু বড় হওয়ার পরে ছেলে সন্তানদের জন্য ভাবছি ঠিক কি না তো এই 3টে স্তরের একটা ব্যাখ্যা আছে প্রথমত হলো যখন আমি নিজের জন্য ভাববো তখন আমি পরনির্ভরশীল নাকি যখন আমি বাবা মার জন্য ভাববো তখন বলে দায়িত্বশীল আর যখন সন্তানদের জন্য ভাবে একটা প্রফেশনে থেকে সে সফল হয় তখন তাকে বলে সফল ব্যক্তি ঠিক কি না সবাই সফল হতে চায় কিন্তু আরও একটা পোস্ট আছে যেটা নিয়ে আমরা কখনো ভাবি না সেটা কি জানেন বিখ্যাত হওয়া বিখ্যাত কীভাবে হয় জানেন আমরা তো বিখ্যাত বলতে বুঝি গায়ক সিঙ্গার নায়ক এগুলো বুঝি নাকি বিখ্যাত ওই ব্যক্তি হয় যে সমাজের জন্য কাজ করে যায় ঠিক কি না আজকে আমরা যে উদ্যোগটা নিয়েছি এটা শুধুমাত্র নট অনলি মি দিস ইজ দ্য সোশ্যাল ওয়ার্ক ফর আওয়ার কান্ট্রি ঠিক কি না আমরা যে উদ্যোগটা নিয়েছি আমরা প্রথমত ফাইন্ড আউট করেছি আগে একটা সমস্যা সমাধান করার জন্য আমরা যারা সেলস করি প্রত্যেকে তো সেলসম্যান নাকি সেলস করি একটা মানুষের সমস্যা সমাধান করি ঠিক কি না
প্রত্যেকটা মানুষের কি একটা চাহিদা থাকে, ডিমান্ড থাকে, প্রবলেম থাকে। এই প্রবলেম সলভ করা নিয়ে আমরা কাজ করি সবাই, ঠিক কি না? তাহলে আমরা যে উদ্যোগটা নিয়েছি আজকে যে কাজটা করব, এইটাই সমাজের, এই দেশের, আপনাদের, আমার কোন কোন প্রবলেমগুলো সলভ হবে এটাকে আগে ফাইন্ড আউট করা দরকার, ঠিক কি না? তার আগে আমার জানা দরকার আসলে আমাদের কি কি প্রবলেম আছে, জানা দরকার কি না? তো কথা হলো যে আমরা কোন কোন প্রবলেম সলভ করতেছি, আগে জানতে হবে আমাদের দেশের প্রবলেমগুলো কি কি। প্রথমত আসবে কি? প্রথমত কি আসবে? বেকারত্ব। এর আগে যদি বলি দারিদ্রতা। এর আগে কি? দারিদ্রতা, মানে আমাদের দেশে গরিব লোকের সংখ্যা অনেক বেশি, যার কারণে ত্রাণ দিলে ত্রাণ নেওয়ার লোকের সংখ্যার অভাব নাই। এর প্রধান কারণ কি জানেন? আমাদের দেশে আমরা যারা প্ল্যান করি, প্ল্যানগুলো হয় খুব শর্ট টার্ম। কী হয় শর্ট টার্ম বুঝেন? শর্ট টার্ম কি বুঝেন? স্বল্প সময়ের জন্য। যে আমি প্ল্যান করি আজকে আর আগামীকালকে সকালে, আমরা সর্বোচ্চ ভাবতে পারি এক সপ্তাহ, এরপরে আর ভাবতে পারি না। এই জন্য আমাদের দেশের আজকে এই প্রবলেম। আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই, সিঙ্গাপুর আমাদের চেয়ে মাত্র 6 বছর আগে স্বাধীন হয়েছে, তাও জোর করে দিছে। জানেন সিঙ্গাপুরের স্বাধীনতা কিন্তু জোর করে আমরা অর্জন করেছি, জোর করে দিছে। যে ওই যে দেশে গ্রামে দেখবেন ছেলেমেয়ে থাকে না, অনেক ছেলেমেয়ে থাকে না, যে কাজ টাজ না করলে এর কী করে, ওরে আলাদা করে দাও, বাবা আলাদা করে দেয়, যে এই ছেলেটা ভাদাম মেরে দিয়ে কিছু হবে না, আলাদা করে দেয় না? তো এরকম ভাদাইম্যা জাতি হিসেবে ওরা আলাদা করে দিছে। তখন ওরা একজন নেতা হিসেবে দাঁড়িয়ে সে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা 20 থেকে 25 বা 30 বছর একটা প্ল্যান করব, যেটা আমাদের টোটাল সোসাইটি এবং আমাদের দেশকে চেঞ্জ করে দিবে, ঠিক কি না? সুতরাং আমিও একটা পরিকল্পনা করছি ছোটো, হয়তো আমি উদ্যোগ নিয়েছি, জানি না এটা শেষ করে যেতে পারবো কিনা, কিন্তু আমার বিশ্বাস আজকে যারা আছে তারা যদি ঠিক থাকে এটা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ সফল হবে। আমি 9 বছর আগে স্বপ্ন দেখেছিলাম একা, এখন 90,000 প্লাস হবে নাকি? আর যদি কাস্টমার হিসাব করি 15 লাখ, 1.5 মিলিয়ন, ঠিক কি না? তাহলে এখন চিন্তা করেন, বিখ্যাত হওয়ার জন্য সমাজের কাজ করে যেতে হবে। এই কাজগুলোর জন্য কি করতে হবে? সমাজের প্রবলেমগুলোকে জানতে হবে। তাই প্রথমত আমরা কি বলছি? বেকারত্ব। দ্বিতীয় কি বলছি? দারিদ্রতা। তৃতীয় কি? দুর্নীতি। তৃতীয় কি? দুর্নীতি। এখন দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই প্লাকার্ড দেই, স্লোগান দেই। একটা কথা আছে না, ধর্ষণ বিরোধী আন্দোলনের যে নেতা সেই নাকি দর্শক, হয় না এরকমের? তো আমরা যারা মানে দুর্নীতি বিরোধী করি, তার বাবাই দেখা যায় খোঁজ নিয়ে সরকারি চাকরিজীবী, হ্যার ফ্ল্যাট বাড়ি গাড়ির অভাব নাই। তাহলে কারা এটাকে বন্ধ করবে? পারবে? এখন দুর্নীতির বিরুদ্ধে আপনি আমি যদি কথা বলি, যারা আসলে দুর্নীতি করে আমরা জানি চিহ্নিত ব্যক্তি, ওখানে গেলে থাপ্পড় খাওয়া লাগবে, ঠিক কি না? থাপ্পড় খেতে হবে না? সুতরাং আমরা এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতেছি, যেই প্ল্যাটফর্মের মাধ্যমে এমন এক সিস্টেম ডেভেলপ করবো, যে সিস্টেমের মাধ্যমে দুর্নীতিবাজদের ঘরের ভিতরে ঢুকাইয়া সব তালা দিয়ে দিব, তাহলে আর দুর্নীতি করবে না। এখন কথা হলো এই মাস্টার প্ল্যানটা কি, বাংলাদেশে কি কি মাস্টার প্ল্যান? প্রথমত হলো যে আসলে একটা দেশের দুর্নীতি বলেন, অন্যায় বলেন, অনিয়ম বলেন, কমে কখন জানেন? যখন ওই দেশের মানুষগুলো এডুকেটেড হয়, পাশাপাশি ওই দেশের মানুষগুলো সচেতন হয়, ঠিক কি না? আমাদের ভিতরে এই দুইটা জিনিসেরই অভাব আছে। আমরা যারা পারি, আমি আমার লাইফে দেখছি, আমি অনেক বেশি হায়ার এডুকেটেড না, কিন্তু তারপরেও আমি দেখছি অনেক মাস্টার ছেলে এসে আমার কাছে ইন্টারভিউ দেয়, ও কিচ্ছু জানে না, ও শুধু লেখাপড়া করছে পরীক্ষায় পাশ করার জন্য, আর পরীক্ষার খাতায় যা শিখছিল সব দিয়ে আসছে, এখন আসলে যদি জিজ্ঞেস করি কিছুই বলতে পারে না। বিষয়টাকে বুঝতে পারছেন? আপনি যতটুকুই লেখাপড়া করেন, ততটুকু যদি আপনি জ্ঞান অর্জনের জন্য করেন, এই জ্ঞান দিয়ে আপনি সারা পৃথিবী জয় করতে পারবেন, ঠিক কি না? হ্যালো, আসি তো? সবাই আসি? তো এখন কথা হলো, আমরা এই সর্বোপরি সব কিছু মিলে একটা মাস্টার প্ল্যান দাঁড় করাইছি, আমাদের সমাজের জন্য কাজ করার, দেশের জন্য কাজ করার, আমাদের দারিদ্রতা দূর করার, বেকারত্ব দূর করার, ঠিক আছে? এখন কথা হলো, এইটার জন্য আমরা 4টা প্রোডাক্ট নিয়ে কাজ করি। কয়টা? 4টা। নাম্বার 1 হলো অনলাইন বাজার। নাম্বার 1 কি? অনলাইন বাজার। নাম্বার 2 কি? ডিজিটাল পেমেন্ট। নাম্বার 3 রিটেল চেইন শপ। নাম্বার 4 নিজস্ব উৎপাদিত পণ্য, যেটা চেয়ারম্যান স্যার বলে গেছে সালবি ব্র্যান্ড। আরও কিছু ব্র্যান্ড আমাদের আসবে, কারণ একটা ব্র্যান্ড দিয়ে আসলে মার্কেটে বাজারজাত করা সম্ভব না। টাইমস নামে আমরা কিছু প্রোডাক্ট বাজারে নিয়ে আসছি, আরও কিছু প্রোডাক্ট খুব রিসেন্টলি আমরা নিয়ে আসবো। তো এই 4টা প্রোডাক্ট নিয়ে বাজারজাত করতেছি। এই 4টা সিস্টেম যদি ডেভেলপ হয়, তাহলে আমি প্রুভ করে দিয়ে যাব যে আমাদের সমাজের যে প্রবলেমগুলো আছে সেটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন কথা হলো, আসি আগে কথা হলো এই 4টা বিজনেস নিয়ে একটু কথা বলি। কেন আমরা এই 4টা বিজনেস চয়েস করলাম? কারণ এতদিন তো আপনাদের দিছি, সমাজের দিছি, সবারই দিছি, বেকারত্ব দূর করতেছি, আমরা কি হবে সেটা তো জানা দরকার। বর্তমানে বাংলাদেশে না, সারা পৃথিবীতে বর্তমান সময়কে বলা হয় ই কমার্সের স্বর্ণযুগ। কি বলা হয়? ই কমার্সের স্বর্ণযুগ। আপনি দেখবেন যত ধনাঢ্য ব্যক্তি আছে, এখন যে পৃথিবীর সেরা ধনী, সেও কি ই কমার্স বিজনেস করে। এরপর আরও একটা জিনিস আপনি দেখেন, এখন ই কমার্স বিজনেস করেই না শুধু, যারা পৃথিবীর ধনী ব্যক্তি আদার সেক্টরে আছে, তাদের বিনিয়োগগুলোও কিন্তু ই কমার্স সেক্টরে, ঠিক কি না?
আর হলো ডিজিটাল পেমেন্ট সেক্টরে, ঠিক কিনা? আর রিটেল চেইন শপটা কেন দরকার? ই কমার্স সেক্টরটাকে স্মুথলি চালানোর জন্য এই রিটেল চেইন শপগুলো দরকার, কারণ অন্যথায় আপনি ডেলিভারিটা কীভাবে স্মুথলি দিবেন। আর তৃতীয় যে জিনিসটা, যে আমরা মানুষকে ভালো প্রোডাক্ট, যেমন আমাদের স্লোগান হলো গুড প্রোডাক্ট, বলেন হ্যালো, গুড প্রোডাক্ট কি বেটার লাইফ। এই স্লোগান নিয়ে আমরা টাইমস ব্র্যান্ডটাকে লঞ্চিং করেছি। জাস্ট গুটি কয়েক পণ্য নিয়ে আমরা মাত্র শুরু করছি। ইনশাল্লাহ বাংলাদেশে আপনার পরিবারের যা লাগে A to Z প্রোডাক্ট আমরা নেক্সট ইয়ার ভিতরে ইনশাল্লাহ নিয়ে আসবো, নেক্সট ডিসেম্বরের মধ্যে। তো কথা হলো অনলাইন বাজারে আপনি একজন ক্রেতা, ঠিক কি না? বাংলাদেশের 16 কোটি মানুষই তো ক্রেতা না, নাকি? তাহলে এই ক্রেতা কেন অনলাইন বাজার থেকে কিনবে? কেন কিনবেন? আপনি তো দোকানে গিয়ে কেনেন, কেন অনলাইন বাজার থেকে কিনবেন? এবার আসেন, আপনার কাছে সবচেয়ে দামি জিনিস কি বলতে পারেন? কেউ একজন বলবেন? একজন মানুষের কাছে সবচেয়ে দামি কি? সময়। কিন্তু বাঙালিদের কাছে সবচেয়ে সস্তা জিনিস এটা, নাকি? সবচেয়ে সস্তা জিনিস এটা না? যখন আপনি টাইমের ভ্যালুয়েশন করতে পারবেন তাহলে আপনি লাইফে সফল হবেন, আদারওয়াইজ কিন্তু আপনি সফল হবেন না। তাহলে আপনি যদি চিন্তা করেন আমি তো মাসে বেতন পাই 15,000 টাকা, আমার হাতে পর্যাপ্ত সময় আছে, আমি 2 ঘন্টা গিয়ে বাজারে ঘুরে আসি না, তাহলে আপনার যদি মাসিক বেতন 15,000 টাকাও হয়, আপনি ওয়ার্ক করেন কতদিন? 25 ডেজ, নাকি? 25 or 26 ডেজ আপনি ওয়ার্কিং করেন, তাহলে আপনি এটাকে 15,000 দিয়ে ভাগ দেন, দেখেন দৈনিক পরে 6 থেকে 700 টাকা। কত? 6 থেকে 700 টাকা। দৈনিক যদি ডিউটি করেন 8 ঘন্টা, 8 দিয়ে ভাগ দেন, দেখবেন 80 থেকে 85 টাকা খরচ হয়, নাকি? আর্নিং ভ্যালু কত পার আওয়ারে? 80 থেকে 85 টাকা। তাহলে আপনি যদি চিন্তা করেন বাজারে গিয়ে ঘুরে আসবেন 2 ঘন্টা, তাহলে এটার ভ্যালু হলো 170 টাকা। তাহলে আপনি যদি এই কাজটা একটা অর্ডার দিয়ে করাতে পারেন 50 টাকা দিয়ে, তাহলে এই 170 টাকার শ্রম খরচ করার কি দরকার আছে? আপনি যদি একজন দোকানদার হন 2 ঘন্টা দোকানে বেশি সময় দেন, আপনার লাভটা বেশি হবে, নাকি? এখানে যারা আছি আমরা সবাই জানি US অনেক ধনাঢ্য দেশ, নাকি? ইউরোপের মতো দেশ, আমরা সবাই যাওয়ার জন্য উদ্গ্রীব। এবং আমাদের লাইফস্টাইলটা শুনবেন যে আমরা যাই এখান থেকে সুন্দরভাবে বাবার টাকা খরচ করে 30 বছর ওখানে কাটাই আসি, 30 বছর পর টাকা নিয়ে এসে এখানে রাখি, কয়দিন পর আমি মারা যাই, আমার ছেলের টাকা আরেকজনে ছুরি মেরে নিয়ে যায়, তাহলে আমার 30 বছরের রেজাল্ট কি? 0। তাহলে 30 বছর ওখানে না কাটাইয়া সমাজটাকে ডেভেলপ করেন, নাকি বাংলাদেশটাকে US বানান না, নাকি? বাংলাদেশ যদি আপনি আপনার জন্মস্থানকে US না বানাই যদি আপনি ওখানে গিয়ে থাকেন, তো এক কথা হলে ভাড়াটিয়া। আমরা যেমন বরিশালের লোক ঢাকায় ভাড়াটিয়া, এরকমই আমাকে অনেকে বলে আপনি স্যার ফ্ল্যাট কেনেন না কেন, এটা কেন? আমি বলছি জীবনে কোশ্চিনকালেও ঢাকা সিটিতে ফ্ল্যাট কিনতাম না। বিষয়টাকে বুঝতে পারছি? কোশ্চিনকালেও কিনতাম না। কেন কিনতাম না? কারণ আমাকে এখানে কেউ চিনে না, নাম্বার 1। এখন আপনি এই চেনার কথা বলছি যে আমার আশেপাশের যারা আছে, আমি ওখানে মরে গেলেও কেউ জিজ্ঞেস করবো না, কিন্তু আমার বাসায় যদি আমি একটা ছোট্ট কুড়ের ঘরও করি সেটা এলাকার মানুষ জানবে, ঠিক কি না? আর আমি জানি আমার মৃত্যুর পরে আমার কবরটা ওই এলাকায় হবে, ঠিক কি না? তাহলে এইখানে করে তো লাভ নাই। লাভ আছে? আসলে কি লাভ আছে? না। তাহলে এই জন্য আপনাকে সুদূর প্রসারী হতে হবে। যার কারণে কিন্তু আমি ঢাকা সিটিতে আমার কোনো ব্যক্তিগত ফ্ল্যাট বা বাড়ি নাই, এবং আমি কোনোদিন করবোও না, এটা আমার কোনো স্বপ্নও নাই। অনেকের স্বপ্ন থাকে BMW গাড়ি, এইটা সেইটা, অমুক তমুক সমুক। আমি এই স্বপ্ন দেখি না, আমি অনেকগুলো গাড়ি দেওয়ার স্বপ্ন দেখছি, ইনশাল্লাহ দিছিও, ঠিক কিনা? আমার নিজের গাড়ি আছে কিনা সেটা পরের কথা, আমি কতগুলো দিছি সেটা গুনে দেখেন আগে, কয়টা দিছি। নিজ হাত থেকেই তো দিছি, নাকি? কিনছিও আমি, চেক সিগনেচারও তো আমি করছি, নাকি? ঠিক কিনা? সত্য না মিথ্যা? আসলে কি সত্য? আচ্ছা, তাহলে কথা হলো যে আমরা আমাদের লাইফ থেকে চিন্তা করব যে আসলে কি কি প্রবলেমগুলো সলভ হয়। এর ভিতরে আমরা যেখানে ছিলাম লাইফের হিসাবটা মিলাতে হয়। আমরা কি করি? আমেরিকার স্বপ্ন দেখি আমেরিকায় যাওয়ার, কিন্তু আমরা নিজের দেশটাকে আমেরিকা বানানোর স্বপ্ন দেখি না। এটা হলো, আমি একবার সহজভাবে বলি, বেকুব মার্কা প্ল্যান। বেকুব বুঝেন? যে আমি 30 বছর বিদেশে ছিলাম কি জন্য? আমার ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য। এখন ওখান থেকে টাকা আইনা, একটা কথা আছে না যে ব্যাংক থেকে টাকা আইনা সমুদ্রে ফেলানো, বিষয়টা এরকম না? এই দেশে কি ওই টাকা দিয়ে এই সন্তানরা সুখী হবে? তাহলে আমাকে ওই জায়গাটাকে ডেভেলপ করতে হবে। এখন ওই জায়গাটাকে শুধু ডেভেলপ করলে হবে না। যেমন আপনি বিশাল একটা বাড়ি বানাইছেন, আশেপাশের লোকগুলো সব ক্ষুধার্ত, কি ক্ষুধার্ত। এখন আমরা অনেক সময় গল্প বলি না যে আমার বাসার বিড়ালটা এত ভালো, আমার বাসার পাশে খাবার যত থাকুক কখনোই খাবারে মুখ দেয় না, এরকম কথা বলি না? কিন্তু ওই যে বাহির থেকে যে বিড়ালটা আমার ঘরের ভিতরে আসে, ওরে লাঠি নিয়ে আগেই কি করি? মার দেয়। কেন মার দেয়? যে ও আসলে মুখ দিবে। এটা কিন্তু আপনি অবিচার করতেছেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি যে বিড়ালটা ঘরে পুষতেছেন ওরে 3 বেলা যা খেতে পারে তার চাইতে ডাবল খাবার দিয়ে রাখেন, ওরে একদিন খাবার না দিয়ে দেখেন, দেখবেন আপনারা সহ খাই ফেলবে, ঠিক কি না? কিন্তু আপনি দোষ দিচ্ছেন কাকে? পাশের বাড়ির বিড়ালটাকে। আপনি ক্ষুধার্ত থাকলে আপনিও চুরি করবেন। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেটা একটা চোরেরও লজিক থাকে চুরি করার। কেন সে চুরি করে?
প্রথম করে সে ঠেকিয়া পরবর্তী দেখে এইটা ইজি কাজ, এটা দিয়ে বেশি ইনকাম করা যায়, ঠিক কি না? প্রথমবার কোনো না কোনো প্রবলেম পড়ে, ফার্স্ট টাইম চুরি জীবনে কেউ শখে করে না, করে একটা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমবার চুরি করে, সেকেন্ড টাইম কি করে, চিন্তা করে এইটাই তো সহজ কাজ, পরবর্তীতে ওইটাই প্রফেশন হিসাবে বেছে নেয়। আমরা কি বুঝাতে পারছি? হ্যালো, আমরা কি বুঝি? পিছন পর্যন্ত বুঝি? আচ্ছা, তাহলে কথা হলো যে আমরা যদি চাই শুধু নিজের ডেভেলপমেন্ট হলেই হবে না, সমাজের ডেভেলপমেন্ট করতে হবে, মানুষের ডেভেলপমেন্ট করতে হবে, মানুষের মন মানসিকতার ডেভেলপমেন্ট করতে হবে। বিষয়টাকে বুঝতে পারছি? তাহলে আপনি দেখেন, চিন্তা করেন যে আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা একটা ব্যক্তি কেন্দ্রিক না, একটা সোসাইটি কেন্দ্রিক না, একটা দেশ কেন্দ্রিক। বিষয়টাকে বুঝতে পারছি? তাহলে এই উদ্যোগটা নেওয়ার কারণ হলো মানুষকে বুঝাচ্ছি যে কোনটা করলে তার লাইফটা ইজি হবে, ঠিক আছে? তাহলে আমরা অনলাইন বাজারের সুবিধাগুলো তার কাছে তুলে ধরি। এর সাথে আরও একটা পয়েন্ট যোগ করি, আমাদের দেশের সবচেয়ে বড় আর একটা প্রবলেম হলো খাদ্যে ভেজাল, ঠিক কি না? খাদ্যে ভেজাল আছে। আচ্ছা বলেন তো, আপনি রাজশাহী থেকে আম পাঠাইলো এক লোক, বাংলাদেশে আম আপনার বরিশালে আসলো, এখন রাজশাহী থেকে গাড়ি ভরে আমটা পাঠাইলো, কিন্তু সাথে একটু ফরমালিন দিল, এই ফরমালিনের জন্য কি এক্সট্রা তাকে মূল্য পরিশোধ করেন? এক্সট্রা দাম দেন? তাহলে কেন ওই লোকের সাথে কি আপনার সাথে কোনো শত্রুতামি আছে পূর্ব? কেন সে ফরমালিন দিচ্ছে? সে এই জন্য দিচ্ছে যে এই আমটা গিয়ে যদি সঠিক সময় বিক্রি না হয় তাহলে তার টোটাল টাকাটা লস হয়ে যেতে পারে, সে নিজের সেফটির জন্য কিন্তু ফরমালিন মিশাচ্ছে, ঠিক কি না? কারণ আমরা তাকে যোগাযোগ ব্যবস্থার নিশ্চয়তা দিতে পারতেছি না, অ্যাজ এ ক্রেতা হিসেবে নিশ্চয়তা দিতে পারতেছি না যে তুমি আমটা পাঠাও, সাথে সাথে আমি কিনবো। এই নিশ্চয়তাটা যদি আমরা দিতে পারি তাহলে বাংলাদেশের কোনো ব্যবসায়ী খাদ্যে ভেজাল দিবে না। দিবে? আসলে কি দিবে? এখন আপনি শুনেন, আপনি জানেন না আগামীকালকে কি খাবেন, আপনি আগামীকালকের ফিউচারই জানেন না, তাহলে আপনার লাইফস্টাইল চেঞ্জ হবে কীভাবে? আপনি আমাকে আজকে বলেন আমি কালকে আম খেতে চাই, আপনি আজকে সারাদিন অর্ডার করছেন, রাত্র 12টার সময় আমি ওটাকে টোটাল সামারি করছি, কত কেজি অর্ডার আছে? 5,000 কেজি। আমি ওই বাগানের মালিককে বলে দিছি আমার 5,000 কেজি আম অর্ডার আছে, তুমি এটা পাইরে আমার গাড়িতে ঢুকাই দাও। ও রাত্র 12টায় গাড়ি ছাড়ছে, সকালবেলা আপনার বাসায়, তাহলে আমে ফরমালিন হবে? হবে? এর আগে যতই ওরে পিটানো কোনো দিন ফরমালিন ছাড়বে না। ছাড়বে? ছাড়বে না। আমাকে জানতে হবে আমি আগামীকালকে কি খাবো, আগামীকালকে কোন সবজিটা খাবো, তাহলে সবজিতেও ভেজাল হবে না। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? তাহলে আমরা কি চাই আমার পরবর্তী প্রজন্ম ভেজাল মুক্ত খাবার খাক? তাহলে বাংলাদেশে একটা ই কমার্স সেক্টর ডেভেলপমেন্টটা খুব জরুরি। এবং ডেভেলপমেন্ট কখন হবে? যখন আমরা সবাই মিলে অনলাইনে কিনবো। কথা কি ক্লিয়ার? এরপর আমরা যেমন পটেটো খাই, কেক খাই, একটা কেকে মেয়াদ থাকে 7 দিন থাকলেই নষ্ট হয়ে যায়, ওটা 2 মাস থাকে। কেমনে থাকে জানেন? ওটার ভিতরে একটা গ্যাস ইউজ করা হয় যেটা ওরা মানটা ভালো রাখে। আসলে কি যা খাই সবই ভেজাল বাংলাদেশে। যে একটা রিপোর্ট করছিল না যে 70% প্রোডাক্টই সমস্যা, এটা কি জানেন? কারণ বিএসটি চিন্তা করবে যে এছাড়া তো কোনো উপায়ও নাই, কত আর ধরবে? একটা সমাজে যদি সবাই দুর্নীতিগ্রস্ত হয় তাহলে এই বিচারটা করবে কে? বিচারটা কে করবে? কেউ করতে পারবে? আসলে সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে দুর্নীতিটা মানুষ কেন করে, তার অভাবটা কোথায়। ওই যে বিড়ালের মতো বললাম না, তার পেটে ক্ষুধা আছে দেখে সে খাবার চুরি করতেছে, তাকে আপনি পর্যাপ্ত দেন, সে খাবার খাবে না। তো সুতরাং আমি একা ধনী হলেও হবে না, আমার সোসাইটির মানুষের খাদ্যের মানে যে চাহিদাটা, সেটার নিরাপত্তাটা আমাদেরকে দিতে হবে। তাহলে আপনি যদি অনলাইন বাজার থেকে অর্ডার করেন, যে ছেলেটা আপনার বাসায় খাবার এনে দেবে তার একটা কর্মসংস্থান এখানে হবে, হবে কি না? সে ডেলিভারি দিবে, তার বেতন পাবে না? কারণ আপনি যদি চিন্তা করেন সবই আপনি করবেন, আপনি দেখেন উন্নত দেশে কী করে জানেন? প্রত্যেকটা প্রোডাক্টের পার্ট বাই পার্ট, আমরা যে ফোনগুলো ইউজ করি না, কোনো একটা ফোন বের করতে পারবে না যে A to Z ওই কোম্পানিই করে। অ্যাপেলের ফোন বলবেন, স্যামসাংয়ের ফোন বলবেন, কোনো কোম্পানি, হুয়ার বলবেন, যে কোনো কোম্পানি নাই যারা টোটাল A to Z সমস্ত কিছু করে। হয়তোবা চিপটা আরেকজনের কাছ থেকে আনে, মাদারবোর্ডটা আরেকজনের কাছ থেকে আনে, মেমোরি কার্ডটা আরেকটা কোম্পানির কাছ থেকে এনে তারা অ্যাসেম্বলি করে। বিষয়টাকে বুঝতে পারছি? তাহলে ওখানে পার্ট বাই পার্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমি কিন্তু বিভিন্ন পয়েন্ট নিয়ে কথা বলতেছি, আর কারণ কি জানেন? আমি আপনাদেরকে গুরুত্বটা বোঝাতে চাচ্ছি, কেন আপনি অনলাইন শপিং করবেন, কেন ডিজিটাল পেমেন্ট করবেন। আমি গুরুত্বটা তুলে ধরার জন্য কিন্তু কথাগুলো বলতেছি নাকি। এখন দেখেন মানসিকতা কীভাবে চেঞ্জ হয়, প্লেস ইনভায়রনমেন্টের উপরে মানসিকতা চেঞ্জ হয়। আমাদেরকে ছোটোবেলায় বলতো ঢাকা ইউনিভার্সিটির যদি বারান্দায় হাঁটে তাহলে যা শেখা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তা শেখা যায় না। এই কথার কিন্তু মর্মত অনেকে বোঝে। বারান্দায় হাঁটলেই কি লেখাপড়া হয়ে যায়? ওখানে গেলে অভিজ্ঞতা হয়। আমি প্রমাণ দিব, মানুষের প্লেস যে মানুষের সেন্টিমেন্ট চেঞ্জ করে প্রমাণ দিব। আপনি দেখেন একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, সে বাবা মারে ফোন করে বলে মাসে 8,000 করে টাকা পাঠাবা, ঢাকায় থাকবো, খাবো, লেখাপড়া করবো। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু দক্ষিণ এশিয়ার ভিতরে নাম করা একটা ইউনিভার্সিটি নাকি। এই ছেলেটাকেই আপনি মালয়েশিয়া পাঠাই দেন, তাহলে বলবে বাবা শুধু পাঠাও, ওখানে যাব, লেখাপড়া করব, পাশাপাশি একটা কাজ করব, তোমার জন্য টাকাও পাঠাবো। তাহলে সেটা ঢাকায় বসে করলে সমস্যা কি? সেটা ঢাকায় বসে করলে প্রবলেমটা কোথায়?
এক, তার মানসিকতা নাই এটা করার। 2 নম্বর হলো পর্যাপ্ত সুযোগও এদেশে নাই, কারণ আমরা সময়ের মূল্য দিতে জানি না। আমাদের দেশের শ্রমিক হলো কাজ করে সকাল 8টায়, একজন যদি মার্কেটিংয়ের কথা বলি, ও সকাল 6টা বাজে বাসা দিয়ে বের হয়, যদি ওর বাসা ডিলার পয়েন্ট থেকে দূরে হয়, রেডি টেডি হয়ে 8টা বাজে যায় হাজিরা দেয়, দিয়ে 9টা বাজে মার্কেটে যায়। এরপরও 12টা বাজে ওর বস ফোন দেয়, অর্ডার কি কমপ্লিট হয়েছে? না, হয় নাই। কত হয়েছে? অর্ধেক হয়েছে। বিকালবেলা ফোন দেয়, 5টা বাজে ফোন দেয়, কতটুকু হয়েছে? বস 90% হয়েছে। এরপরও বস 5টার পরে কী বলে জানেন? বাকি 10% কমপ্লিট করে বাসায় যাও। তখন বাকি 10% কমপ্লিট করতে করতে ওর বাজে রাত 8টা। এরপর ডিলার পয়েন্টে গিয়ে ওর বাসায় গিয়ে পৌঁছে 11টায়। তাহলে ওর ডিউটি কয় ঘন্টা হইলো বলেন? কয় ঘন্টা হয়েছে? 18 ঘন্টা। ঠিক কিনা? আমি কি লজিক বলতেছি? এখন এই জন্য দায়ী কারা? টোটাল সবাই। আমরা কি একজন ব্যক্তি না, সবাই সিস্টেমে দায়ী। আমাদের দেশে আরও একটা প্রবলেম আছে, আবার বলবেন শ্রমিকদের যদি বেশি সুযোগ পায় না, তারা দেখবেন আমাদের দেশে ফাঁকিবাজ। আপনি দেখবেন আমি বাংলাদেশের কর্পোরেটে যত টপ লেভেলের কোম্পানি আছে 70 থেকে 80% অফিস আমার ভিজিট করার সুযোগ হয়েছে। আমি ইচ্ছা করে গেছি, একটা অজুহাত নিয়ে গেছি। আপনার সাথে আমার দেখা করা দরকার, অনেকভাবে অজুহাত নিয়ে দেখা করা যায়, যায় না? আমি কর্পোরেটে অনেক বড় বড় অফিসারদের সাথে বসার সুযোগ হয়েছে লাস্ট 9 বছরে আমার, কিন্তু এদের সাথে ব্যক্তিগতভাবে আমার কারোর সাথেই কখনো পরিচয় ছিল না। আমি টেকনিক্যালি অনেকের সাথে বসছি, ইভেন অনেক বড় বড় মানে ইন্টারন্যাশনাল কোম্পানির এমডি ডিএমডি লেভেলেও আমার বসার সুযোগ হয়েছে। আর প্রমাণ চাইলে প্রমাণ তো একটা দিয়ে দিছি। আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে, যারা লেখাপড়া শেষ করছে, এরা এখনও 8 লাখ 10 লাখ টাকা নিয়ে ঘুরে ব্যাংকে চাকরি নেবে, আর আমি কোম্পানির এমডির সাথে বসে সিগনেচার করে পার্টনারশিপে এগ্রিমেন্ট করছি। ঠিক কিনা? কি প্রুফনেস দিছি? যেটা বাংলাদেশে 2018 সালের 20 ফেব্রুয়ারি ম্যাক্সিমাম জাতীয় দৈনিক পত্রিকা আমার ছবি সহ ছাপা হয়েছে। ঠিক কিনা? কিন্তু এটাকে নিয়ে আমি অনেক বেশি প্রাউড ফিল করি না। কেন করি না জানেন? ছোটো অর্জনে অনেক কিছু, অনেকেই বলে না স্যার আমরা গাড়ি এসে অনেক কিছু করে ফেলছি, ফাটাই ফেলছি, একটা সেলিব্রেশনও দেয়নি চিনমতিতে, খালি গাড়ির চাপে দিয়েছি যান চালান গিয়া। কারণ আমার কাছে মনে হয়েছে এটা গাড়িটা হলো সিম্পল, এটা তো মাত্র ডেমো, পিকচার তো বাকি আছে এখনো সামনে। বিষয়টাকে বুঝাতে পারছি? একটা গাড়ি সব না, একটা গাড়ি 2টা গাড়ি 5টা গাড়ি দেওয়ার পরে এখন যখন সিরিয়াল ধরে গাড়ি রাস্তা দিয়ে যায় তখন কি মনে হয়? কি মনে হয়? কক্সবাজার যখন মেরিন ড্রাইভে গাড়ি নিয়ে ঘুরছেন কি মনে হয়েছে নাকি? কিন্তু কেউ কিন্তু এখনও জানে না যে আমরা কোথায় যাচ্ছি। আরও একটা বছর আমাকে সময় দেন, তারপর বলে দেবো কোথায় যাচ্ছি ইনশাল্লাহ। পারবো তো সবাই? তাহলে এখন আমরা যেখানে ছিলাম যে আমরা আমাদের মানসিকতার চেঞ্জটা আনতে হবে। তাহলে এখন আমরা কি বুঝাতে পারছি যে কেন আপনার অনলাইন শপিং করা উচিত? প্রথমত হলো আপনার পরবর্তী ভেজালমুক্ত খাবার এবং সময় সেভ করার জন্য একমাত্র মাধ্যম অনলাইন শপিং। ক্লিয়ার? দ্বিতীয়ত কর্মসংস্থান সৃষ্টিতে একটা বিশাল ভূমিকা রাখবে অনলাইন শপিং। এটা তো ক্লিয়ার? এইবার আসেন, আমি সংক্ষেপ করে যাচ্ছি কারণ যেহেতু অনেক লং টাইম আলোচনা, এরপর পরে আবার ক্ষুধা লাগলে বলবেন যে স্যার আর তো নিতে পারতেছি না, পরে আমি কথা বলবো, এটাই অযথা যাবে। তা দ্বিতীয় যে জিনিসটা হলো সেটা হলো ডিজিটাল পেমেন্ট। ডিজিটাল পেমেন্ট কেন করব? প্রথমত হলো নগদ টাকা ব্যবহারের কি সমস্যা আছে। আপনি টাকা নিয়ে যান, টাকা চুরি হতে পারে, টাকা ছিনতাই হতে পারে, জাল টাকা পেতে পারেন না, টাকা ভাঙতি নিয়ে সমস্যা হতে পারে। সর্বোপরি বাংলাদেশ গভর্নমেন্টের টাকা প্রিন্টিং খরচ 9,000 কোটি টাকা, যেটা আপনি যদি নগদ টাকা ব্যবহার না করে ডিজিটাল পেমেন্ট করেন তাহলে সেটা হ্রাস পাবে। কালো টাকা এদেশের কমে যাবে, দুর্নীতি কমে যাবে। কেন দুর্নীতি কমে যাবে বা জানেন? কেউ যদি ঘুষ নেয়, যদি বলেন স্যার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেন পাঠাই দিচ্ছি, পৃথিবীর কোনো ঘুষখোর আছে এটা নিবে? তাহলে দেশে যদি নগদ টাকা নাই থাকে তাহলে আর ঘুষ দেওয়ার সুযোগ কই? ওই যে আমি একদিন মাওয়াঘাট থেকে গাড়ি নিয়ে যাচ্ছি, এখন এই যে মাওয়াঘাটে আপনি তো জানেন যে মাওয়া পার হইলে একটা পিক আপ যদি গাড়ি থাকে তাহলে বুঝবেন, আমরা অফিসে সিগনেচার করি তো জানি যে কী পরিমাণ টাকা এখানে দিতে হয়। এখন ও একটা গাড়ি যায়, সামনে একজনে বলতেছে এই 100 দাও, এই 200 দাও, 300 দাও। এখন সকালবেলা মানে 8-9 ঘন্টা জ্যাম, আমি ওই দিন রাতে ছিলাম, জ্যামে পড়ছি। সকালবেলা লাস্টে একবারে ফেরিঘাটের সামনাসামনি গেছে, তখনও আবার বলতেছে আরও 100 টাকা দাও। এখন ড্রাইভারটা ছিল ট্রাক ড্রাইভার, সে রাগে মানে অন্যভাবে নিয়েন না, সে বলছে বস এখন লুঙ্গিটা আছে এটা খুলে দিয়ে দিতে পারি, আর নাই। বিষয়টা বুঝছেন? তাহলে সে কি জবাব পেয়ে গেছে না? জবাব কি পাইছে? তাহলে এটা কি সিস্টেম এসে ধরা খাই গেছে যে সে তার কাছে টাকা নাই, এই জন্য সে ঘুষ নিতে পারে না। তাহলে আমরাও যদি আপডেট করে দিই, আমার কাছে কোনো নগদ টাকা নেই, ফোনে আছে নাম্বার বলেন দিচ্ছি, কত ঘুষ লাগবে বলেন দিচ্ছি, নিবে? এমন বুকের পাটা কারো আছে? নাই। তাহলে আমাদের উদ্দেশ্য লক্ষ্য কি? বাংলাদেশে মানুষের হাতে কোনো নগদ টাকা থাকবে না, কারণ বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট, বাংলাদেশ সরকার বা বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশের ডিজিটাল যে আইটি সেক্টর সবাই উদ্যোগ নিছে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যা হলে সেটা শুধু বিজ্ঞাপন দিচ্ছে, কিন্তু যে মানুষটা জানে ডিজিটাল পেমেন্ট কি সে করতেছে, এটা হলো বাংলাদেশের 10% পিপল। কিন্তু যারা গ্রাম পর্যায়ে ডিজিটাল পেমেন্ট কি, মোবাইল ব্যাঙ্কিং কি জানে না, তাদের কাছে কেউ যাচ্ছে না, তাদের কাছে যাচ্ছে ওএম বাজার।
তাকে হাত ধরে ধরে শিখাচ্ছি যে কেন তুমি নগদ টাকা ব্যবহার করবা না, ডিজিটাল পেমেন্ট করবা। হাত ধরে ধরে শিখেছি। সর্বোপরি আপনি জানেন কিনা জানি না, টাকায় মানব মলের ব্যাকটেরিয়া পাওয়া গেছে, জানেন? খুলনা বিশ্ববিদ্যালয়ের নিশাত তাসনিম নামে একটা মেয়ের গবেষণা এটা উঠে আসছে, এবং সেটা খুব ভয়াবহ পর্যায়ে। তাহলে আপনি চিন্তা করেন তো, আপনার ছোট্ট বাচ্চা আপনি পকেট থেকে, আমরা আমাদের আছে বরিশালে যে দেখতে গেলেই 500 টাকার একটা নোট দেয় না? তো ওটার সাথে কি আসে না ইকোলাই, আসে না মানব মলের ব্যাকটেরিয়া? মানব মল বুঝেন তো? অনেকে আবার মল নাও চিনতে পারে, চিনেন তো? হ্যালো, চিনেন? একটু জোরে বলেন, চিনেন তো? তাহলে এইটা পাওয়া গেছে, এইটা আপনার সন্তানকে আপনি হাতে দিচ্ছেন। আপনি চিন্তা করেন আপনার কতটা মেধায় সমস্যা আছে, চিন্তা করতে পারেন? আমরা জানি না সবাই, এখনও কিন্তু ইউজ করতেছি, এখন ইউজ করতে। এটা কিছু না, জানে কি সমস্যা জানেন? যে আমরা জানি যে নামাজ না পড়লে আল্লাহ মরার পরে দিবে গুতা, তারপরও পড়ি না। ওই যে ঘুম পাচ্ছিল, একটু ঘুমটা ভালোই লাগতেছে। সবার কিন্তু ভালো লাগে, খারাপ জিনিস ভালো লাগে। দুধ খাইতে একটু নাক চাইপে দেওয়া লাগে, মদ খাইতে কিন্তু লাগে না। কারণ একবার খেলে নেশা হয়ে যায়, ওটা খাওয়ার জন্য পাগল হয়ে যান আপনি। বিষয়টা এরকম না? আর মদ বিক্রেতা কিন্তু দোকানে বসে থাকে, তারে খোঁজে সবাই কোথায় বেছে। আর দুধ বিক্রেতা রাস্তা বাসায় বাসায় যায়, স্যার আধা কেজি দুধ নেন, বলে এই তুই পানি দিস নাই তো? মদ আলার কিন্তু জিজ্ঞেস করে না, ভেজাল নাই তো? জিজ্ঞেস করে। সমাজের প্রবলেমগুলো হলো মানসিকতা, এটাকে ডেভেলপ করতে হবে। তাহলে আমরা কি বুঝতে পারছি ডিজিটাল পেমেন্ট কেন করব? যদি আমাদের কারো হাতে কোনো নগদ টাকা না থাকে, ঘুষ করে সবাই ওই যে তাহলে নচিকেতার গানের মতো হবে যে ডাকাতরা সবাই আন্দোলন করবে, এখন আর ডাকাতি করা যাচ্ছে না, নাকি? কিন্তু তখন আর লাভ নাই, আছে? আগে কিন্তু দেখেন ডে বাই ডে কিন্তু ডেভেলপ হচ্ছে, ডে বাই ডে ডেভেলপ হচ্ছে না প্রত্যেকটা সেক্টরে। কিন্তু এখন কিন্তু আপনারা জানি না ডিজিটালাইজেশনে কতটা ফল পাচ্ছেন। আমরা পাচ্ছি কারণ আমরা ইউজ করি, আপনি ইউজ করেন না জন্য পাচ্ছেন না। আগে আমাদের বিদ্যুৎ বিল দিতে গেলে মানে ওখানে গিয়ে ঘুষ দেওয়া লাগতো, ব্যাংকে রাস্তা পর্যন্ত সিরিয়াল। এরপর ওখানে যে পিওন আছে, ভাই 50 টাকা দিয়ে আমার একটু সামনে দেস না, দিছি না ঘুষ? এখন কি লাগে? এখন তো ঘরে বসে দিই। এখনও অনেকের লাগে যারা জানেই না কেমনে ঘরে বসে দিতে হয়। আমরা ওএম বাজার দায়িত্ব নিয়েছি, এখানে কোনো ইনকাম নাই, শুধুমাত্র দেশের জন্য কাজ করার স্বার্থে হাত ধরে ধরে শিখাচ্ছি কীভাবে ইলেকট্রিসিটি বিল ঘরে বসে দিতে হয়, ঠিক কিনা? এটা কি ইনকামের জন্য? এটা আমাদের দেশের জন্য আমরা করতেছি। দেশকে যদি ভালোবাসতে না পারি তাহলে আপনার কোনো ভ্যালু নাই। কারণ এই দেশ আমার পরবর্তী প্রজন্ম বা আমার সন্তানকে সুন্দর একটা এনভায়রনমেন্ট দিবে যেখানে সে বসবাস করে। আমি সন্তানদের জন্য টাকা রেখে গেলে এই টাকা দিয়ে কিছুই হবে না যদি একটা সুন্দর সোসাইটি, সুন্দর একটা কান্ট্রি আমি আমার দেশের জন্য না রেখে যেতে পারি। তাই আমরা কি সবাই চেষ্টা করব? আমরা কি ফিউচার দেখতে পাচ্ছি? আসলে কি পাচ্ছি? তাহলে কালকে থেকে দেখবো অ্যাক্টিভিটিসটা কি হয়, যে আপনাদের অ্যাক্টিভিটিসটার উপর ডিপেন্ড করবে কে কতটুকু ফিউচার দেখছেন কালকে পর্যন্ত, না 10 বছর সামনে, না 20 বছর সামনে। অ্যাক্টিভিটিস বলে দেবে, ঠিক কিনা? তো যাই হোক, ডিজিটাল পেমেন্টের আমরা কি সুবিধাগুলো বুঝতে পারছি? তৃতীয় নাম্বার হলো রিটেল চেইন শপ। রিটেল চেইন শপটা হলো আমাদের অনলাইন সার্ভিসটাকে স্মুথলি ডেলিভারি দেওয়ার জন্য আমরা রিটেল চেইন শপগুলো করতেছি। পাশাপাশি আমরা এখান থেকে আমাদের মানে কারেন্ট ডেটের প্রোডাক্টগুলো আমরা আপনাদের কাছে সাপ্লাই দিতে পারবো, কারণ আমাদের রিটেল চেইন শপের প্রোডাক্টগুলো আসে কোত্থেকে? সরাসরি ফ্যাক্টরি থেকে, নাকি? আর এমনি দোকানের প্রোডাক্ট আসে সরাসরি ডিপুতে, ডিপু থেকে ডিলারের কাছ থেকে দোকানে 10 দিন 15 দিন আগের প্রোডাক্ট হয়, ঠিক কিনা? তাহলে আপনি মানসম্মত প্রোডাক্ট পেতে গেলে সুপার শপ বা অনলাইন শপ থেকে কিনতে হবে। তারপর আরও একটা জিনিসের জন্য করছি, যেহেতু একটা ব্র্যান্ড ভ্যালুর একটা ইস্যু আছে, যে একটা যদি ব্র্যান্ড ভ্যালু থাকে কোম্পানির, যে শপ আছে, সে একবার গিয়ে দেখে কিনলো যে প্রোডাক্টটা ঠিক আছে, সেকেন্ড টাইম কিন্তু সে অনলাইন অর্ডার করবে, ঠিক কিনা? মানে জনপ্রিয়তা পাওয়ার জন্য আমরা এই অনলাইন শপ, রিটেল চেইন শপগুলো করতেছি। আর থার্ড নাম্বার হলো, অনেকেই বলে কোম্পানির নিজস্ব পণ্য কই? এই কথা শুনতে শুনতে 1 বছর মাথা খারাপ হয়ে গেছে। এইবার বলবেন 2022 সালে গিয়া কোম্পানির পণ্য কোন ক্যাটাগরির প্রোডাক্টটা কোম্পানির নাই, এটা খুঁজবেন, পারবেন না? পারবেন তো? খুঁজবেন, স্যার কোনটা নাই, ওইটা আমার লিস্ট দেবেন, ওইটাও করে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, নাম্বার 3, এই 4টা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি। এখন এই 4টা প্রোডাক্ট বাজারজাত করতে হলে এটা একটা প্ল্যাটফর্ম, নাকি? পৃথিবীর যত ইন্টারন্যাশনাল কোম্পানি আছে এবং বিখ্যাত কোম্পানিগুলো আছে, তারা তাদের কাস্টমারের কাছে মানে ধরে রাখার জন্য এবং কাস্টমারকে তাদের সিস্টেমের সাথে কানেক্ট রাখার জন্য একটা প্রোগ্রাম চালু রেখেছে, যেটাকে বলা হয় প্রাইস পয়েন্ট প্রোগ্রাম বা মেম্বারশিপ প্রোগ্রাম। এটাকে আমরা জানি। আমরা এখানে যারা বসে আছি সবার পকেটে আছে। ধরেন সে 10% ছাড় দিছে, এরকম নিচে কয়েকজন, হাতে গোনা কয়েকজন। নেওয়ার পরে সে কী করছে? সে 2 কোটি টাকা এখানে লস দিছে, ডোনেশন দিছে, আগরার সাথে কন্ট্যাক্ট করে দিছে, আগরার বুঝেছে তুমি 10% ছাড় দাও। যেমন আমার বার্থডের জন্য গতকালকে আমি দেখলাম সিটি ব্যাংক থেকে এতগুলো গিফট পাঠাইছে, প্রত্যেকটায় 20%, 30%, 40% খালি ছাড়। আর সোহেল সাহেব দেখছে, স্যার আমার কটা দিয়ে আমি খাই আসবো না গিয়া। বিষয়টা কি বুঝছেন? এখন এই গিফটগুলো পাঠাইছে, আমি কিন্তু তার প্রতি স্যাটিসফাই যে না, সিটি ব্যাংক আমাকে মনে রাখছে, আমার বার্থডে গিফট পাঠাইছে, মনে রাখছে না?
তাহলে এখন আমি কিন্তু তার প্রতি স্যাটিসফাই হলাম এবং অ্যাজ এ কাস্টমার হিসেবে আমি কিন্তু প্রাউড ফিল করতেছি, আই এম দ্য কাস্টমার অফ সিটি ব্যাংক। এটা কিন্তু আমি প্রাউড ফিল করতেছি। কেন প্রাউড ফিল করতেছি? যে না, সে আমাকে মূল্যায়ন করতেছে যথাযথ। যেমন আমি যখন আমেরিকান এক্সপ্রেস কার্ড নিয়ে যদি বাইরে যাই, ওখানে গেলে লাউঞ্জ আছে, ইচ্ছা মতো খাও, 30-40 প্রকার, যত পারো খাও। কিন্তু সে কিন্তু ওই আমাকে একবার খায়, আমি দেশের বাইরে যাই সর্বোচ্চ 2-3 বার, ঠিকই কিন্তু মাসে 5,000 টাকা কাইটে নেয় সিটি ব্যাংক থেকে, ওইটা কিন্তু হিসাব করি না, কারণ আপ্যায়নটা কিন্তু ওখানে দেখি, আমরা দেখি না। তাহলে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা সেক্টরে কিন্তু মেম্বারশিপ প্রোগ্রাম আছে। সিটি ব্যাংকের কার্ড ইউজ করলেও রিওয়ার্ড পয়েন্ট হয়। এখন ওদের মেম্বারশিপ আর আমাদের মেম্বারশিপটা পার্থক্য কি? ঢাকা সিটিতে ম্যাক্সিমাম সুপার শপের কিন্তু মেম্বারশিপ প্রোগ্রাম আছে না? এই মেম্বারশিপ প্রোগ্রামদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো কাস্টমারকে একটা রিওয়ার্ড দেওয়া। কি উদ্দেশ্য? রিওয়ার্ড দেওয়া। এখন রিওয়ার্ডটা কীভাবে দেয়? কিছু সুপার শপ আছে 100 টাকা শপিং করলে 1 পয়েন্ট হয়, 10,000 টাকা শপিং করলে 100 পয়েন্ট হয়। এই 100 পয়েন্ট থেকে আপনি 100 টাকা শপিং করতে পারবেন ফ্রি। কত টাকার? 100 টাকার। 10,000 টাকার বিনিময়ে ফ্যাসিলিটিস কি? 100 টাকা। এখন এই মেম্বারশিপটা হলো শুধু ওই শপের জন্য। আর আমরা এমন একটা মেম্বারশিপ ডেভেলপ করছি যে মেম্বারশিপটা হলো মাল্টি ইউজ। এটা এক কথা আমি বলতে পারি, টাকা সব কান্ট্রিতে চলে না, কিন্তু ডলার সব কান্ট্রিতে চলে, ঠিক কিনা? তাহলে আপনাকে যদি চয়েস দেওয়া হয় যে টাকা নেবেন না ডলার নেবেন, কোনটা নেবেন? ডলার। কারণ কি? ওটা সব জায়গায় গেলে আপনি ইউজ করতে পারবেন। অ্যাজ লাইক প্রাইস পয়েন্ট প্রোগ্রামটা হলো আমাদের ডলারের মতো, যে আপনি যেখানে যান ইউজ করতে পারবেন। অপশন কি? ধরেন আপনি একটা দোকানে গেছেন, আপনার বাজার লাগবে, গেছেন নেত্রকোনা, ওখানে আমার সুপার শপ আছে, সুপার শপ থেকে কিনেন। ওখান থেকে গেছেন দিনাজপুর, ওখানে আমার সুপার শপ নাই, মার্চেন্ট শপ আছে, কেনাকাটা করে মাইকেজ দিয়ে পেমেন্ট করেন। গেছেন তেঁতুলিয়া, ওখানে আমার সুপার শপ নাই, আপনি অনলাইনে কেনাকাটা করেন, অর্ডার দেন, আমি ঘরে বাসায় পৌঁছে দিয়ে যাবো। মানে যেখান থেকেই আপনি কিনেন, টোটাল কেনাকাটার রিওয়ার্ড পয়েন্টটা জমা হবে কোথায়? একই অ্যাকাউন্টে। আদারওয়াইজ কী হবে? একটা শপ থেকে কেনাকাটা করছেন, পয়েন্ট হয়েছে 50, আরেকটা শপ থেকে কেনাকাটা করছেন, পয়েন্ট হয়েছে 50। এই 50-50 100 পয়েন্ট কিন্তু কোনো কাজে লাগবে না, লাগবে? কিন্তু আমাদের এটা কিন্তু কম্বাইন্ড, একটা থেকে আরেকটা কাজে লাগবে। বিষয়টাকে বুঝতে পারছি? তো কথা হলো, এই মেম্বারশিপ প্রোগ্রামটার এগেনস্টে আমরা কি দিচ্ছি? কারণ ব্যতিক্রম কিছু না হলে তো হবে না, হবে? ধরেন 100 টাকা অনেকেরই আছে যে 100 টাকা এটা ভ্যালুবেল না। আমরা কি করছি? আমরাই পৃথিবীতে প্রথম যে আমরা একটা ডিজিটাল কুপন সিস্টেম আমরা ডেভেলপ করছি, নাকি? এর আগে ছিল? কেউ বলতে পারবেন পৃথিবীর কোনো কান্ট্রিতে এই কুপন সিস্টেমটা ছিল? তা আমরা কি করছি? যে কেনাকাটার সাথে একটা পয়েন্ট, রিওয়ার্ড পয়েন্ট জমা হতে থাকবে। তা আপনি যদি আমাদের সিস্টেম থেকে 10,000 টাকা শপিং মাসে করেন, এখানে গড়ে দেখা যাবে 3,000 পয়েন্ট হবে। কারণ আমাদের পয়েন্টগুলো আদার সুপার শপের মতো না, যে 100 টাকার প্রোডাক্ট কিনছেন 1 পয়েন্ট হয়েছে, এরকম না। আমাদের কোথাও 100 টাকার প্রোডাক্ট কিনলে 10 পয়েন্ট, কোথাও 20, কোথাও 50, কোথাও 100। এটা হলো কি প্রোডাক্ট কিনতেছেন, কোন দোকান থেকে কিনতেছেন, এটার উপর ডিপেন্ড করে এই পয়েন্টগুলো হয়। বিষয়টাকে বুঝতে পারছি? তাহলে 10,000 টাকার শপিং করলে ওখানে যেখানে 100 পয়েন্ট, আমাদের এখানে পয়েন্ট হবে প্রায় 3,000, কম বেশি হতে পারে, এটা হলো প্রোডাক্টের উপর ভেরি করে। এই 3,000 পয়েন্ট থেকে আপনি কি করতে পারতেছেন? প্রত্যেক 500 পয়েন্টে একটা করে কুপন আনলক করতে পারতেছেন। কুপন অ্যাজ লাইক লটারি। আপনারা আবার বলতে পারেন এটা হারাম হবে কিনা? হারাম হবে না, কারণ এটা আমি বিক্রি করতেছি না, এটা আপনাকে ফ্রি দিচ্ছি। বিষয়টাকে ক্লিয়ার কিনা? কেন হারাম হবে না? এটা আমি আপনাকে ফ্রি দিচ্ছি, এটার বিনিময়ে কোনো টাকা আপনার থেকে নিচ্ছি না। আপনি প্রোডাক্ট কিনতেছেন, আমি ফ্রি দিচ্ছি। এবং আরও একটা কাজ করতেছি, নিশ্চিত গিফট দিচ্ছি, কোনো ফাঁকা নাই। মিনিমাম 20 টাকা থেকে আমাদের 1 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার আছে, টিভি আছে, ফ্রিজ আছে। এ পর্যন্ত আমরা অসংখ্য ফ্রিজ ডেলিভারি করছি। আছে না? 2-4 জন আছেন ফ্রিজ বিজয়ী? একটু হাত তুলবেন দেখি তো। আলহামদুলিল্লাহ, অনেক আছে। জি, থ্যাংক ইউ। আজকেও কিন্তু ফ্রিজ আছে, যারা পান নাই টেনশন করার কিছু নাই, কালকে র্যাফেল ড্রতে ফ্রিজ আছে। ফ্রিজটা নিয়ে আইছেন তো? কালকেও র্যাফেল ড্রতে ফ্রিজ আছে, আরও অসংখ্য গিফট আছে, ইনশাল্লাহ কালকে নিতে পারবেন। তাহলে এরপরে আরেকটা গিফট আছে কি? টিভি আছে, ফ্রিজ আছে, লাখপতিও আছে। লাখপতিরা কি আসছে? একজনও লাখপতি আসছে? লাখপতিও তো হয়েছে না আমাদের এখান থেকে? মোটরসাইকেল বিজয়ী আছে? আলী ভাই নাই? মোটরসাইকেল নিয়ে মনে ঘুরতেছে, হাওয়া খাচ্ছে নাকি? বুঝছেন, মোটরসাইকেল দিয়েও বিপদে পড়ছে, এখন আর প্রোগ্রামে আসে না। আসলে প্রোগ্রামে আসলে তো ওইটা পাল্টাই 4 চাকা কিনতে পারতো, এইটা সে জানে না। এইটাই আমাদের প্রবলেম, আমরা অল্পতেই মনে করি এইটাই হয়ে গেছে। এরপরে এই গিফটগুলো আমরা দিচ্ছি। তাহলে যখনই দেখেন একটা লোক একটা ফ্রিজ পাচ্ছে, ওর দেখা দেখে আরও 100 কাস্টমার আমাদের সিস্টেম থেকে কেনাকাটা শুরু করে, ঠিক কিনা? সবচেয়ে বড় কথা হলো সে গিফট পেলো কিনা এইটা বড় কথা না, আমরা যে 2টা সার্ভিস নিচ্ছি, ডিজিটাল পেমেন্ট এবং অনলাইন শপিং, এই 2টা সার্ভিস এজ এ বাংলাদেশি সিটিজেন হিসাবে তার জন্য ব্যবহার করা অপরিহার্য, ঠিক কিনা? যদি সে দেশপ্রেমিক হয়, সম্ভব উচিত না? এবং তার পরবর্তী প্রজন্মের যদি সেফটি নিশ্চিত করতে হয়, তাকে অপরিহার্যভাবে 2টা সার্ভিস ইউজ করতেই হবে, আদারওয়াইজ সমাজের শৃঙ্খলা ফিরবে না। কারণ যেই আসুক, লাউ আর কদু আর লাউ একই জিনিস, নাকি? আমরা যদি জনগণ সচেতন না হই, তাহলে এই সিস্টেম থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। আছে? নাই।
তাহলে আমাদেরকে পরিবর্তন হতে হবে। ওই যে আরেকটা কথা বলে না যে যাই পৃথিবীতে ঘটুক তোমার নিজের দোষ দাও, তাহলে তোমার নিজের দোষটা খুঁজে পাবে। আসলেই দেখেন যা ঘটতেছে সব আমাদের জন্য ঘটতেছে। তাহলে এটা পরিবর্তন কবে হবে? কবে হবে? এই জন্যই বলছি চলো বদলে যাই। সাথে আরেকটু যোগ করছি প্রযুক্তির ছোঁয়ায়, তাহলে বদলানোটা একবারে পারফেক্ট হবে নাকি? একবারে সব পাল্টে যাবে, একটাও বাকি থাকবে না। সত্য না মিথ্যা? সত্য। তাহলে যদি আপনারা এখান থেকে সফলও হতে চান, কাজও করতে হবে, বুঝতে হবে এবং সমাজের সেবা করার মতো মানসিকতাও রাখতে হবে। এমনি এমনি হবে না। হবে? হবে না। তাহলে দেখেন আমরা জানি এই সার্ভিসটা অ্যাজ এ বাংলাদেশের সিটিজেন হিসেবে আমাদের ব্যবহার করা আমাদের জন্য অপরিহার্য, করতেই হবে। না করলে আপনার পরবর্তী প্রজন্মের ফল ভোগ করবে। এটা আপনি লিখে রাখতে পারেন। যদি এখনও উদ্যোগ না নেন আপনার পরবর্তী প্রজন্ম এই ফল ভোগ করবে। যাই হোক, আসলে কি আমি অনেক ভাবি, আমার চুল কিন্তু সব পাইকে গেছে। আপনাদের নিয়ে চিন্তা করতে হতো, ফ্যামিলি নিয়ে চিন্তা করি না এখন মতো। ফ্যামিলির জন্য অনেক কিছু করেও নেই, সময়ও দেয় নাই। বাস্তবতা হলো ভাই, আপনি আপনার একটা মানুষ, আপনার সময় আছে, এই সময়টা যখন একটা শ্রেণীর মানুষকে দিবেন তখন তো আপনার পরিবার বঞ্চিত হবে, এটাই স্বাভাবিক। স্যাক্রিফাইস, কারণ আমার পরিবারের স্যাক্রিফাইসের জন্য আজকে আপনারা আমাকে পাচ্ছেন। তারা স্যাক্রিফাইস না করলে আপনি পাচ্ছেন না। তো সুতরাং আমার চাইতেও তাদের অবদান কিন্তু কোনো অংশে কম না, কম না। সুতরাং আমি বলবো তাদেরকেও আসলে আল্লাহ ভালো রাখুক, কারণ তাদের আসলে ত্যাগই আসলে আমাকে এই জায়গাটা নিয়ে আসে। কারণ আসলে অনেকে বুঝে না, কারণ সারাদিন পর বাসায় যাওয়ার পর ছেলে আসে, এই সরব, ব্যস্ত আছি, কাজ করতেছি, অফিসেও কাজ বাসায়ও কাজ, তাহলে আসলে সময়টা কখন ফ্রি? আসলে কিন্তু এইটাই। কালকে 11টা বাজে আমি অফিসে গেছি, প্রেজেন্টেশন সাজান, তাও কোনো রকম সাজাই নিয়ে আসছি, কারণ সব তো প্রেশার। মানে আমরা অলওয়েজ মানে কি বলে হাই স্পিডে থাকি, গাড়ি কিন্তু স্লো করতে পারি না, পারি? তাহলে এখন যাই হোক, আমরা এখানে যারা আসছি, এই যে অপশনটা আমরা বললাম, এই অপশনটা কি আমার দ্বারা মানুষের দরজায় গিয়ে গিয়ে শেখানো সম্ভব? আসলে কি সম্ভব? সম্ভব না। আমরা জানি অনলাইন শপিং করাও আমাদের জন্য অপরিহার্য, ডিজিটাল পেমেন্ট করাও আমাদের জন্য অপরিহার্য। আর যদি আমার পরবর্তী প্রজন্মের আমি ভালো চাই, কিন্তু আমি একা যদি চাই, এটা তো আমার মানুষের কাছে যে সম্ভব না, শেখানো সম্ভব না। আবার যদি বলি সোশ্যাল ওয়ার্ক হিসাবে আপনারা সবাই মিলে এই কাজটা করেন, সমাজসেবা হিসাবে কয়দিন করবেন? যখন পেটে ক্ষুধা লাগবে তখন বলবেন সমাজসেবা বাদ দেন, অন্য কিছু করি, বলবেন কি না? সুতরাং আমরা আপনাদের এই কাজটা করতে দিছি, বিনিময়ে একটা ইনকামের সুযোগ করে দিছি। যদি আমি ইনকামের সুযোগটা এটার সাথে যোগ করে দিতে পারি, তাহলে এই সোশ্যাল ওয়ার্ক মানুষ সারা জীবন করবে, ঠিক কি না? এবার আসেন আপনাদের ইনকাম সোর্সটা কি? পোস্টটা জানি তো, পোস্ট কি শুরু কি দিয়া? ব্র্যান্ড প্রমোটার। মানে কি? এই ব্র্যান্ডটাকে, এই সিস্টেমটা হলো একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাকে আপনারা সারা দেশব্যাপী প্রমোট করবেন, ঠিক কি না? যখন 2012 সালে নামটা দিয়েছিলাম অপরচুনিটি মার্কেটিং, তখন সবাই অনেকে উচ্চারণ করতেও দাঁত পড়ে গেছে, ভাই এটা আবার কেমন নাম হলো? কেন আমি তখন জানতাম বাংলাদেশের সর্ববৃহৎ সমস্যা হলো বেকারত্ব। সর্ববৃহৎ সমস্যা কি? বেকারত্ব। কারণ আমাকে ঘুষ দিয়ে চাকরি নিতে বলছে, আমি বলছি এই ঘুষ দিয়ে চাকরি নিতাম না, বেকার থাকবো সারা জীবন। বাবা সারাদিন বলছে চাকরি নেই। আমি চিন্তা করছি চাকরি করলে কি পাবো? সর্বোচ্চ 60,000 টাকা বেতন পাবো। ঢাকা সিটিতে থাকতে বাসা ভাড়া আছে 30 থেকে 35,000। খাবার টাবার শেষে মাস শেষে দেখবো 55 থেকে 60,000ই শেষ। বছর শেষে বাবা মায়ের যদি একটা ইনক্রিমেন্ট বা একটা বোনাস পাই, ওইটা দিয়ে হয়তো বা বাবা মাকে কিছু দিতে পারবো, এছাড়া কিছু দিতে পারবো? এরপর ঢাকা সিটিতে থাকবো 25 বছর, তারপর হয়ে যাবে বৃদ্ধ। তারপর যে ফার্নিচারগুলো কিনছি ওইগুলোও তো পুরানো হয়ে গেছে। তখন ক্যালকুলেশন মিলাবো যে ফার্নিচারগুলো বাড়িতে নিলে লাভ বেশি না এখানে বিক্রি করে দিলে লাভ বেশি, কারণ নিতে তো গাড়ি ভাড়া লাগবে নাকি? তাহলে 25 বছর অর্জন করলাম কি? শুধু 3 বেলা খেলাম, সেটা তো বাসা বেশি এমনিই খেতে পারি। 3 বেলা খাবারের অভাব তো পরিবারে ছিল না? ছিল? খাবারের অভাব কি ছিল? এখানে যারা আছেন আমার মনে হয় না কারো আছে যে 3 বেলা খাবারের ব্যবস্থা নাই। তাহলে শুধু 3 বেলা খাওয়ার জন্য চাকরি করার পক্ষে আমি না। এমন একটা কিছু করবো মরার পর যাতে মানুষ স্মরণ করে, এই জন্যই 9 বছর এখানে কাজ করতেছি। তো সুতরাং আমিও বলবো এমন একটা কিছু করেন, সমাজের জন্য করেন, বিখ্যাত হবেন। মানুষ আজকে মুক্তিযোদ্ধাদের যেভাবে স্মরণ করে না, যদি আমরা ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করে টোটাল সমাজটাকে চেঞ্জ করে দিতে পারি, আমাদেরকেও পরবর্তী প্রজন্ম স্মরণ করবে। কারণ ইতিহাস কখনো পরিশ্রমের সাথে বেইমানি করে না। কির সাথে করে না? পরিশ্রমের সাথে কখনো ইতিহাস বেইমানি করে না। বিষয়টা কি বুঝতে পারছি? তাহলে এখন দেখেন আপনি অ্যাজ এ হিসাবে, ব্র্যান্ড প্রমোটার হিসাবে এখানে কাজ করলেন। কাজটা কি? মানুষের অভ্যাস পরিবর্তন করা। সবচেয়ে কঠিন কাজ, কিন্তু সবচেয়ে কি কাজ? কঠিন কাজ, মানুষের অভ্যাস পরিবর্তন করা। কিন্তু টুডে আর টুমোরো হবে। অনেক সময় ইজিতে হয়, অনেক সময় সিস্টেমে পড়ে হয়। বিষয়টা বুঝছেন? সিস্টেমে পড়ে হয়, নাহলে ইজিতে হয় না, অথবা লোভে পড়ে ভাই, একভাবে না তো একভাবে তো হয় না? তাহলে আমরা প্রথমে বলতেছি এটা অপরিহার্য, দ্বিতীয়ত তারে লোভও দিছি, তুমি নিয়মিত কেনাকাটা করলে তার লাখপতি হবা, দিছি না? এরপর আরও একটা জিনিস বলছি যে আমাদের দেশে ম্যাক্সিমাম মেজরিটি পিপল হলো দারিদ্র সীমার নিচে বসবাস করে, ঠিক কি না? এদের সমস্যাগুলো কি জানেন? সমস্যাগুলো জানেন কেউ?
যা ইনকাম করে 20% শর্ট। 20,000 টাকা বেতন পেলে 2,000 টাকা শর্ট, 2,000 টাকা হলে ভালো থাকতে পারতো, ঠিক কি না? যার কারণে আমরা একটা প্রোগ্রাম নিয়ে আসছি যেটা হলো কাস্টমারের পারফরমেন্স বোনাস, যেটাকে আমরা নাম দিয়েছি বাইং সেলিং রেটিং। এইটার একটু ব্যাখ্যা দিই, দিব? এইটার ব্যাখ্যা দিই মানে আপনারা যারা আছেন সব নিশ্চিত লাখপতি, সবাই লাখপতি বানাই দিলাম। জান, অনেকে চিন্তা করছে স্যারে টাকা দিবে, আমি তো ব্যাগ নিয়ে আসি নাই, নিব কিসে করিয়া নাকি? তো কথা হলো দেখেন যে আমরা আপনাদেরকে কি বলতেছি, একটা অভ্যাস পরিবর্তন কাজ করবেন। আপনাদের কাজ হলো এই জিনিসটার গুরুত্বটা মানুষের সামনে তুলে ধরবেন। একদিনে হবে না, লিফলেট দিবেন, ব্যানার দিবেন, বাসায় যাবেন, কথা বলবেন, উনি গাড়ি পাইছে এটা প্রকাশ করবেন, এরপর কিন্তু হবে। আর একটা জিনিস, সবচেয়ে বড় জিনিস হলো যেটা বলছি বাইং সেলিং রেটিং। বাইং সেলিং রেটিংয়ের মাধ্যমে আমরা এমন একটা মাস্টার প্ল্যান করছি যে 30 ইয়ার্সে যেমন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জব কোনটা? সরকারি চাকরি। কারণ কি জানেন? যে চাকরি শেষে 20 থেকে 25 লাখ টাকা পাওয়া যায়। চিন্তা করে আর সরকারি চাকরি আছে মানে কি? এর লাইফ সেটেল। এর লাইফ কি সেটেল? শুধু এর লাইফ না, এর পরবর্তী প্রজন্ম সেটেল। এরকম না বিষয়টা? এখন সবার দ্বারা কি সরকারি চাকরি পাওয়া সম্ভব? সম্ভব। তা আমরা এমন একটা প্ল্যাটফর্ম দাঁড় করাইছি, যেহেতু আপনার ইনকামের থেকে আপনার 20% শর্ট, তাহলে আপনার পক্ষে তো ডিপোজিট করা সম্ভব না। সম্ভব? সম্ভব না। যার কারণে আমরা কি করতেছি, আপনি প্রত্যেক 100 টাকা শপিংয়ে আপনার নামে আমি 1 টাকা 57 পয়সা ডিপোজিট করতেছি। কত? 1 টাকা 57 পয়সা। কারণ আপনি চিন্তা করতেন স্যার এ তো ফকিরনিরও দেয় না 1 টাকা 57 পয়সা, 2টিয়া দেয়, বলতে পারেন না? কিন্তু এটাকে বৃহৎভাবে চিন্তা করেন, পৃথিবীর যত বড় বড় ব্যবসায়ী আছে কেউ টাকায় লাভ করে না, সব পয়সায়। যত বড় বড় কোম্পানি সবাই পয়সা হিসাব করে, পয়সা চিনতে হবে তারপর টাকা। যদি পয়সা না চিনেন, এর আগে টাকা চিনেন, ওই টাকা কখনো ইনকাম করতে পারবেন না। বিষয়টাকে বুঝতে পারছি? এটাকে আপনাকে চিনতে হবে। তাহলে এখন দেখেন আমরা কি সিস্টেম করছি। 1 টাকা 57 পয়সা আমি আপনার নামে ব্যাংকে ডিপোজিট করলাম। বাংলাদেশে কি এরকম ব্যাংক ছিল না যে 5 বছর পরে এটাকে ডাবল দিবে? দেয়। আজকে 100 টাকা ব্যাংকে রাখলাম, 5 বছর পর যদি 200 টাকা দেয়, 5 বছর পর যদি 200 টাকা আবার ব্যাংকে রাখি, 10 বছর পর কি 400 টাকা হবে না? তাহলে আপনি দেখেন সুন্দর একটা মাস্টার প্ল্যান 30 ইয়ার্সের, যে আমি 1 টাকা 57 পয়সা আপনার নামে ডিপোজিট করে রাখলাম, 5 বছর পর হয়ে যাবে 3 টাকা 12 পয়সা, 10 বছর পরে 6 টাকা 25 পয়সা, 15 বছর পরে কত? 12 টাকা 50 পয়সা, 20 বছর পরে 25 টাকা, 25 বছর পরে 50 টাকা, 30 বছর পরে 100 টাকা। তার মানে আমি বলতে পারি আজকে আপনি 100 টাকার বাজার করবেন, আপনাকে আমি 30 বছর পরে 100 টাকায় ফেরত দিয়ে দিব। ঠিক কিনা? লজিক কিনা? যদি চাও তুলে নাও, পেনশনের টাকা তোলা যায় না? তাহলে কি হয়, রিটায়ারমেন্টের সময় টাকা কম পায়, তখন মুখটা ছোট হয়ে যায় যে টাকাগুলো উঠে খরচ করে ফেললাম অযথা। তো যে ফিউচার না বুঝবে তার এটা উঠানোর অপশন আছে, 1 টাকা হলে উঠাইতে দিছি, আবার বলবে এমডি স্যারে আমার 1 টাকা আটকাই রাখছে, সুযোগ নাই কোনো। বিষয়টাকে বুঝছেন? 1 টাকা হলে উঠান যায় না, শুধু কন্ডিশন দিছি আপনার আমি 100 টিয়াই ফেরত দিব। কন্ডিশন কি? কন্ডিশন হলো আপনাকে প্রত্যেক মাসে 8 থেকে 10,000 টাকা শপিং আমার এখান থেকে করতে হবে। কারণ আপনি নিশ্চিত করেন আপনি নিজে ক্রেতা, তাহলে না আপনাকে আমি ব্যাগ দিব। তাহলে অ্যামাউন্টটা কত? মাসে যদি 10,000 টাকার বাজার করেন, বছরে হয় 1,20,000। তাহলে দেখেন আপনি যদি মাসে 10,000 টাকার বাজার করেন, বছরে হয় কত? 1,20,000। 30 বছরে কত? 36 লাখ। 30 বছর পর গিয়ে যদি দেখেন 36 লাখ টাকায় ব্যাগ, আপনার সাথে হ্যাপি আর পৃথিবীতে কেউ হবে না। হবে? আমার কথা হলো যদি আমারই বিশ্বাস না হয়, প্রত্যেক মাসে 30 টাকা পাইছেন নিয়ে ব্যাংকে ডিপোজিট করেন, তাহলে একটু কম পাবেন। কারণ আমরা তো 5 ইয়ার্স হিসাব করছি। কারণ কি, এখানে আরেকটু ব্যাখ্যা আছে বলি। ধরেন আমরা যদি ব্যাংক থেকে লোন নেই, তাহলে আমাদের দেয়া লাগে 15% বা 17%, আপনারা ব্যাংকে রাখলে দেয় 9%। তাহলে আমরা যদি এই টাকাটা ব্যবসায় কাটাই, তাহলে আপনাকে আমি 15% বা 17% দিতে পারি না? তাহলে আমাদের এখানে রাখলে আমাদের বিজনেস সেক্টর থেকে আপনাকে আমরা রেভিনিউটা দিচ্ছি। আর আপনি যদি এটা তুলে নিয়ে ব্যাংকে রাখেন, তাহলে ব্যাংক তো তার লাভ রেখে তারপর দিবে। আমি তো আপনার সাথে লাভ করি না, কারণ আমি মনে করি এই প্ল্যাটফর্মটা আপনার। ঠিক কিনা? তাহলে আপনি চিন্তা করেন যে একটা কাস্টমারকে যদি আপনি এখানে একবার ইনভলভ করেন, ও 5 বছর পরে ওরে মারলেও আর ওএম বাজার ছাড়বে না। তাহলে আপনি চিন্তা করেন বাংলাদেশের প্রেক্ষাপটে না, সারা ইন্টারন্যাশনালি একটা মার্কেটে প্রতিদ্বন্দ্বী আছে, অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশে আসবে, তখন আমার মতো সিনাপুটির ভাত থাকবে না। কিন্তু 5 বছর আসলে কাস্টমারের যা তো অফার ভালো করবে, পয়েন্ট আর কিছু বোঝে নাও, কবে পয়েন্ট আছে নাই, তাহলে ও অফারটা আবার শুনিই না আমি কানে। কারণ আমার ও চিন্তা করবে আমার 5-7 লাখ টাকা বোনাস ক্যাশব্যাক হয়ে গেছে, আমি কেনাকাটা বন্ধ মানে আমার বন্ধ, হার্টবিট বন্ধ হয়ে যাবে। আমার সামনে একজন বসে আছে 97 লাখ টাকা হয়েছে বসে আছে, হেরে যদি মারেনও যে ভাই এই অ্যাকাউন্টে 1 মাস বলক রাখেন, এ তো রাখবে না। এ বলবে হাত পাও বাঁধেন, তাও মুখ দিয়ে বলি যে ভাই কেউ একটু আমার অ্যাকাউন্টে কিনে দে। ঠিক কি না? নাহলে দাঁড় চাইবে, পয়েন্ট চাইবে না। তাহলে 5 ইয়ার্স পরে প্রেক্ষাপটটা টোটাল ভিন্ন হবে। আজ থেকে 9 বছর আগে যেমন একজনকে ডাকলে বলতে এই বাচ্চা পোলাপান কি করবে, আলামিন সাথে ভালো করে বলতে পারে না, আমার এইসব পোলাপান এমডি, লজ্জা লাগে এমডি করতে, কারণ হেরা আমার কোম্পানির ব্র্যান্ড প্রমোটার। বিষয়টা বুঝছেন? সত্য না মিথ্যা? বাস্তবে সত্য। সত্য। এটা আমি অহংকার করতেছি না, জাস্ট এটা আমার অর্জন। মানুষ হাসবি,
কারণ আপনি যদি কাজকে পাগলের মতো ভালো না বাসেন, মানুষ যদি পাগল না বলে, তাহলে আপনি তো কোনো কাজই করতেছেন না। নীতিবাক্য সবাই বলতে পারে, কিন্তু খালি মানি না। নিজের ক্ষেত্রে প্রয়োগ করেন, দেখবেন লাইফটা ইজি। বিষয়টা বুঝতে পারছি? তাহলে দেখেন আমাদের দেশের মানুষ যে দারিদ্র্য সীমার নিচে, এটা কি 30 বছর পর থাকবে? থাকবে? সব লাখপতি। এরপর যেমন 10 জনে 6 জন কোটিপতি না সিঙ্গাপুরে, আমাদের দেশে সেম অবস্থা হয়ে যাবে, ঠিক কি না? তাহলে একটা সিস্টেম কি পাল্টে দিতে পারে সমাজটাকে? আসলে পারে? এমনকি আপনি 1 লাখ কোটিপতি হবেন না, সমাজের সবারই নিয়ে হবেন, সবারই নিয়ে হবেন। নাহলে আপনি যে টাকা ছেলের জন্য রেখে যাবেন, আপনার ছেলের মায়ের ওই টাকা নিয়ে যাব। এখন চিন্তা করেন যে এমন একটা সুযোগ পাইছেন, যা কিনবে তাই ক্যাশব্যাক। তাহলে এখন আপনি এরকম একটা সুযোগ পাইছেন, সবার আগে কারে দিবেন? কারে দিবেন? আত্মীয় স্বজনরা। কিন্তু এইটা তো অনেকেই দিবেন না। চিন্তা করবেন, একটু লজ্জা লাগে। ওই যে নগদ, আপনি তো চোখে আগামীকাল ছাড়া কিছু দেখেন না। চোখে কি দেখেন? আগামীকাল ছাড়া আর কিছু দেখেন না। কারণ কালকে এখন চিন্তা করছেন কিন্তু ওইটা খাওয়াবে কি? এমনি স্যার এত লেকচার দিল, খাওয়াবে কি? খাবার আছে পর্যাপ্ত, টেনশন নাই। পিঠা আজকে খাইছেন, কালকে আবার খাওয়াবো, সকাল থেকে আবার নতুন আইটেম। খেতে পারবেন তো? না পারলে পকেটে দিয়ে দেবো, তারপরও গিয়ে কাজ করেন, ঠিক আছে? কারণ পিঠা খাওয়াটা একবার না। আমি অনেকেরই নিয়ে ঘুরছি, দেশের বাইরে গেছি, দেশে গেছি, বিমানে গেছি। আর অনেকে বলতেছে স্যারে এক তো ফ্রি ফ্রি কে ঘুরায়। আরে ভাই, আপনারে তো আমি লাইন শিখাইতেছি, ওইখানে বিমানে উঠতে হলে তো আপনার টাকা ইনকাম করতে হবে। কারণ বিমানে চড়ার টাকা ইনকাম করতে হবে। 20,000 টাকা দিয়ে তো আর বিমানে চড়া যাবে না। যাবে? আসলে কি যাবে? এই জন্য মাঝে মাঝে দেখেন না, ডিজিএম দিন নিয়ে এমনি স্যারে ফ্রি ফ্রি ঘুরে আনে। পকেটের টাকা, এটা ইনভেস্টমেন্ট, ওয়ান কাইন্ডস অফ বিজনেস। বিষয়টাকে বুঝাতে পারছি? এই বিজনেসটা কি? মানুষের ভালোবাসা পাওয়ার বিজনেস। কারণ আমি বলতে পারবো যে আমার কোম্পানি একজন অফিসার 6 লাখ টাকা ইনকাম করে, আমি কয় টাকা ইনকাম করে এটা দেখার বিষয় না। বিষয়টা কি বুঝতে পারছি? আমার কোম্পানির অফিসার মানে অসংখ্য যারা গাড়ি, পার্সোনাল গাড়ি ব্যবহার করে, ঠিক আছে? ওই যে নিচে গেলে অনেক সময় বলে, ওই আমার ড্রাইভার ভালো বলে, তো সব জানে না। স্যার আপনার তো গাড়ি অনেকগুলো, কোনটা থেকে কোনটা নেবেন? কারণ এক সময় তো দেখে এক একজনের গাড়িতে যায় নাকি। আমি বলছি সবগুলোই আমার। আর ডিজেমরা কেউ কিছু বলে না যে গাড়ি আমার, ছাড়েন না, এই কথা কেউ কয় না। তো যাই হোক, আপনি দেখেন মানুষের জন্য করলে আসলে পাওয়া যায়। 9 বছর করছি, আজকে অবস্থান। আমি মনে করি না এই জায়গার যোগ্য। আমি মন থেকে এখনও বিশ্বাস করি না জায়গা এটা আল্লাহর থেকে আসলে গড গিফটেড আমি মনে করি। কারণ আমি শুধু চাইছি মানুষ ভালো থাকুক। আমার ব্যবসায় আসাও মানুষকে হেল্প করার উদ্দেশ্যে। আমার স্বপ্ন ছিল যে সেনাবাহিনীতে চাকরি করব, সেনাবাহিনীর কোনো কর্নেল মেজর হবো, এরকম একটা ড্রিম ছিল। কিন্তু সেই ড্রিমটা যখন বিজনেসে আসছি, তাও একটা গল্পের মতো। এক ফ্রেন্ড চাকরি করতো, তার বেতন দিত না ঠিক মতো। পরে বলতাম ডিলারশিপ নিতে কয় টাকা লাগে? বলতেছে 1-1.5 লাখ টাকা লাগে। আমি বলছি ডিলারশিপ আমি এনতে শুরু করি। এরপর আস্তে আস্তে করে এরপর অনেক চড়াই উতরে অনেক কিছুই আছে, অনেক ধ্বংস হয়। কিন্তু শুধু একটা জিনিস রাখছি, মানুষকে স্বেচ্ছায় কখনো ঠকাই নেই। মনের অজান্তে হতে পারে, ভুল তো মানুষই করে নাকি। তাহলে আপনি চিন্তা করেন যে এই জন্য কিন্তু আজকে এই জায়গায় আপনারাও মানুষের জন্য কাজ করেন, লাইফে অনেক কিছু পাবেন। বিষয়টা কি বুঝতে পারছি? তাহলে এখন দেখেন, আপনি আসছেন, আপনার কাজ কি? আপনার কাজ হলো এই অফারটা, এই আমি যে গুরুত্বটা বললাম, এইটা 200 কাস্টমারকে বুঝাবেন। কয়শো? 200 কাস্টমার। কয়দিন লাগবে? 1 সপ্তাহ। সম্ভব না? বুঝাইলেন। এখন আপনি বলতে পারেন যে 200 কাস্টমারের বুঝাইলাম, কিনবে না। আরে ভাই, আপনি পরিসংখ্যান বলি, আফটার 10 ইয়ার্স মিনিমাম 70% মার্কেট মানুষ অনলাইনে কিনবে। বিষয়টা বুঝছেন? তাহলে আপনি এখন রেজিস্ট্রেশন করার পরে 10 বছর পরেও কিনবে। আগামী 2023 সালে অনলাইন বাজারের মালিক মানে মার্কেট দাঁড়াবে 26,000 কোটি টাকা, $300 মিলিয়ন। এটা কিন্তু বাংলাদেশের কথা বলতেছি, বিদেশের না। মিলিয়নের শব্দ শুনে আবার বললেন না যে বিদেশের কথা বলতেছে, এটা বাংলাদেশের মার্কেট। 2023 সালে মার্কেট হবে কত? 26,000 কোটি টাকা। তাহলে হিসাব করেন 64 জেলায়, আপনার জেলায় কয় কোটি টাকা ভাগে পড়ে? 30-40 কোটি টাকা পড়ে না ভাগে? পড়ে। তাহলে মার্কেট কিন্তু ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। আগে আপনি চিন্তা করছেন অ্যাকাউন্টে 100 টাকা ফ্লেক্সি করলে 3বার নাম চেঞ্জ করি, আর 25,000 টাকা পাঠাবো। মোবাইল ব্যাঙ্কিংয়ের লেনদেন কত জানেন? 40 থেকে 60,000 কোটি টাকা পার মান্থ, যা বাংলাদেশের টপ লেভেলের ব্যাংকের চেয়েও বেশি। হচ্ছে না ডেভেলপ? হচ্ছে। তাহলে আপনি এখন চিন্তা করতেছেন ভাই করবে, 2 বছর পর দেখবেন মানুষ এমনি বাংলাদেশের মিনিমাম 1 থেকে 1.5 কোটি লোক অনলাইন শপিং এবং ডিজিটাল পেমেন্ট করবে। এটা আপনি লিখে রাখেন। এখন আপনি চিন্তা করতেছেন আমি এই 2 বছর অ্যাকাউন্ট করে বসে থাকবো। ভাই 18-19 বছর লেখাপড়া করছেন চাকরির আবেদন করার জন্য, আর 2 বছর কাজ করে আপনি একটা ক্যারিয়ার করবেন না, তাহলে আপনার তো এখানে আসার দরকার নাই। দরকার আছে? তো 2 বছরে কি পাবেন? একটা কাস্টমার যদি 3000 পয়েন্টের কেনাকাটা করে, আপনাকে আমরা মাত্র 3% কমিশন দেবো। কত পার্সেন্ট? 3%। তাতে কত আসবে? 90 টাকা। কত? 90 টাকা। 90 × 200 কত হয়? 18,000। তাহলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটা ছেলের 18,000 টাকা একটা স্ট্যান্ডার্ড স্যালারি না? এরপর কোম্পানি বলতেছে 18,000 টাকা হবে না, যে 18,000 ইনকাম করতে পারবে এর দৈনিক 500 করে বোনাস। কত? 500। তাহলে আসবে কত? 15,000। 18-15 কত? 33,000। যদি সে আরেকটু বুঝে তাহলে গ্রুপ বোনাস পাবে আরও 6,000। কত হয়? 39,000। এই জন্য বিসিএস ক্যাডার হইতে হয়, যদি সৎভাবে আয় করতে হয়।
তাহলে আপনি চিন্তা করেন 39,000 টাকা আপনি ইনকাম করবেন, আপনার কাজ কি 200 কাস্টমার রেজিস্ট্রেশন করে এর পিছনে আগামী 2 বছর লেগে থাকা। কয় বছর? 2 বছর। তাহলে আপনার ফিউচারটা কি সুন্দর হবে। বিষয়টা কি বুঝতে পারছি? কারণ আপনি চিন্তা করতেছেন যে স্যার এই যে প্ল্যাটফর্ম দিয়েছেন ব্র্যান্ড প্রমোটার, আপনি যদি নিজে একটা অনলাইন বাজার করতে চান কয় কোটি টাকা বিনিয়োগ লাগবে? আমি আপনার হয়ে করে দিছি, সমস্ত শ্রম ঘাম মেধা টেকনিক সব দিয়ে দিছি, দিয়ে বলতেছে কি আপনি এই অনলাইন বাজারটার মালিক। এখন আপনি বলতেন কই আমার তো লিখে দেন নাই। ধরেন একটা অনলাইন বাজার থেকে যদি একজনে কেনে আরেকটা অনলাইন বাজার কি ইনকাম পায়? যার তার কাস্টমার ভিন্ন না। আমি নাম বললাম না টেকনিকের কারণে, কারণ নাম বলাটা ঠিক না, এটা আইনি অবৈধ। তো একটা অনলাইন বাজার থেকে যদি কেউ কিনে আরেকটা অনলাইন বাজার কি প্রফিট পায়? তো এখন প্রত্যেকটা অনলাইন বাজারের কাজ কি, সে অ্যাকাউন্ট করবে, যত বেশি কাস্টমার কানেক্টেড করবে তত বেশি আয় করবে। আপনার তো সেম সিস্টেম, আপনি যত বেশি কাস্টমার কানেক্টেড করবেন তত বেশি ইনকাম। আপনি ধরে নেন আপনার জায়গা থেকে আপনি একটা অনলাইন বাজারের মালিক, কোনো ইনভেস্টমেন্ট লাগছে? তাহলে আপনি যদি এটাকে চিন্তা করতে পারেন তাহলে একটা ব্র্যান্ড প্রমোটার ভ্যালু কোটি টাকার উপরে, কারণ ওটা একটা কোম্পানি আপনার হাতে, ঠিক কি না? এখন দেখেন আপনি চিন্তা করতেছেন উনি যে কাস্টমার করতেছেন ওর ইনকাম উনি পাইতেছে, উনি কাস্টমার করতেছেন ওর ইনকাম উনি পাইতেছে। আমরা তো একজনের আরেকজনের সাথে মিশাচ্ছি। যে যত বেশি কাস্টমার করতে অল ওভার বাংলাদেশ আর ওপেন, আপনি যত পারেন বাড়ান। এখন আপনি দেখেন আপনি যে ব্যবসাটা করতেছেন এটা কথা আছে না ওয়ান ওয়ে। আমি মাঝে মাঝে বলতাম ওএম বাজার হলো ওয়ান ওয়ে, যে একবার আইসে মরে না গেলে সে আর ভুলতে পারবে না। আসলে কি ভুলছে বলেন তো? এখানে অনেক মুখ আছে, চেয়ারম্যান স্যার তো বলছে ইনডাইরেক্টলি, আমি ডিরেক্টলি বলি, যারা বিভিন্ন জায়গায় ঢুমাইরে আবার এখানেই কিন্তু আইসে। বলছি নেক্সট নদীপুর মানে তোমাদের দাওয়াত, যারা আসছেন এদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক কিনা? যারা আসছেন এদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে বলি আপনাদের রেশারেশির কিছু নাই, এইটাই আপনাদের বিজয় যে তারা আবার ফিরে আসছে, নাকি ঠিক কিনা? কারণ অনেকেই দেখে, অনেকেই ঢুমারার চেষ্টা করে, কিন্তু আসলে তো রেজাল্ট জিরো। কারণ আমি কয়েকটা জিনিস বলতে পারি, আমাদের মতো মানে নিঃস্বার্থ ম্যানেজমেন্ট পৃথিবীতে আর দ্বিতীয়টা পান কিনে সন্দেহ আছে। কারণ আমরা গাড়িতে শুনি, আমরা হাঁটি, আপনাদের সব গাড়ি কিনে দিছি না? পারবে? ওই যে একজনে বলছে স্যার আপনি কেমনে পারেন, নিজে গাড়ি চালান না কিন্তু গাড়ি একটা হাসি মুখে দিচ্ছেন। আরে ভাই কলিজা লাগে দিতে, আর কিছু না থাকে একটা কলিজা আছে যেটা দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে এখানে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে দেখেন 25 থেকে 39,000 টাকা আপনি ইনকাম করবেন এই 200 কাস্টমার দিয়ে। আপনি আপনার জায়গা থেকে যদি নিজেকে একটা অনলাইন বাজার ভাবেন, এতে কি দোষের কিছু আছে? আর আপনি ওয়ান ওয়ে বলছি কেন? কারণ আপনার কোনো লস নাই। আপনার কি দোকান ভাড়া দিতে হয়, কর্মচারী স্যালারি দিতে হয়, কাস্টমার রেজিস্ট্রেশন করে বাসায় গিয়ে ঘুমাইছেন, ও কিনলি আপনার ইনকাম, নাকি? ও 100 টাকা কিনছে, আপনার রেভিনিউ আপনার পকেটে, এখানে কোনো লসের সুযোগ নাই। এর চাইতে ভালো ব্যবসা পৃথিবীতে আর আছে? আর কাস্টমার কেন কিনবে? সে প্ল্যাটফর্ম তো আমরা দিয়ে দিছি। আপনি বলতে পারবেন যে বাংলাদেশে আমরা একটা কাস্টমারকে ভালোভাবে আপনি প্ল্যাটফর্মটা বুঝাইছেন, সে নেগেটিভ কথা বলছে, এরকম একটা নজির দেখাতে পারবেন? যদি গাউরা না হয়, গাউরা বুঝেন, গাড়তারা না হয়, কিছু আছে না যে বেশি বোঝে, এ বাপেরও বুঝাইতে চায়, এরকম কিছু আছে কিন্তু। কারণ এটা ওয়ান ওয়ে, তুমি যদি একবার এখানে রেজিস্ট্রেশন করে থাকো তোমাকে এখানে আসতেই হবে, এটা তুমি লিখে রাখো। এখন দেখেন আমরা কি করতেছি, ডিজিটাল পেমেন্ট কেমনে করতেছি? আমি তো কোনো ব্যাংকের মালিক না। 2018 সালের 18 ফেব্রুয়ারি আমরা মার্কেন্টাইল ব্যাংকের সাথে পেমেন্ট পার্টনার হিসেবে একটা এগ্রিমেন্ট করি, নাকি? আমাকে কি এখন একটা ব্যাংকের অনুমোদন দিবে না? তাহলে আমার একটা সার্ভিস দরকার, আমি ব্যাংকের সাথে এগ্রিমেন্ট করে নিয়ে নিছি, নাকি? এখন আপনি দেখেন একটা ব্যাংকের বিজনেস করতে হলে কত হাজার কোটি টাকা বিনিয়োগ লাগে না? এখন আমি একটু বিজনেস হিসাব দিই, কত টাকা মানে বিনিয়োগ লাগে? 1 থেকে 1,500 কোটি টাকা বিনিয়োগ লাগে না? বাংলাদেশ ব্যাংকে জামানত দিতে হয়। তাহলে আপনার দ্বারা কি একটা ব্যাংক করা সম্ভব? মানে বাংলাদেশে যতগুলো মোবাইল ব্যাংকিং আছে, যদি একটার লেনদেন হয় আরেকটা লাভ পায়? অনেক অ্যাকাউন্ট আছে না যারা হাজার হাজার টাকা খরচ করে রাখছে, লেনদেন হয় না থেকে লাভ পায় না, আছে না? তারা বছর 10-12 বছর ওয়েট করতেছে কিনা? এখন আপনি চিন্তা করেন, আপনাকে কি বলতেছি, একটা অ্যাকাউন্ট করে দেন মাইকেশের, এই কাস্টমারকে ডিজিটাল পেমেন্টের গুরুত্বটা বুঝান, সে সারা বাংলাদেশের যেখানে গিয়ে পেমেন্ট করুক আপনি কমিশন পাবেন। যদি 1,000 টাকা পেমেন্ট করে, আমাদের মিনিমাম পয়েন্ট আছে হলো 10 থেকে 15%, নাকি? তো 15% হলে 150 পয়েন্ট হয়, 3% কত টাকা আসে? 4.5 থেকে 5 টাকা, নাকি? এখন আপনি হিসাব করেন 1,000 টাকা পেমেন্টে আপনি 5 টাকা পাইছেন, আপনার কাছে কি কম মনে হয়? এই টাকাটা কি সামান্য মনে হয়? তারপরে আমরা হিসাব দেই যে আমরা যে মোবাইল ব্যাংকিংটা ইউজ করতেছি, 1,000 টাকার লেনদেনে ক্যাশ ইনের সময় কোনো কমিশন পায় ব্যাংক, ক্যাশ আউটের সময় কত পায়? 18 টাকা 50 পয়সা, নাকি? তাই 18 টাকা 50 পয়সা দিয়ে ক্যাশ ইনের সময় এজেন্টকে কমিশন দেয় 4 টাকা 10 পয়সা, দেয় কি না? দেয়। ক্যাশ আউটের সময় দেয় 4 টাকা 10 পয়সা, কত গেল? 8 টাকা 20 পয়সা। ডিলার পায় ধরেন 1.5-3 টাকা, কত হলো? 11 টাকা 20 পয়সা। 25% আছে গভর্নমেন্টের ভ্যাট ট্যাক্স, এখানে কত আসছে? 4 টাকা। তাহলে 11 আসছে কত? 15 টাকা। এরপরে ধরেন SMS আছে 4টা SMS মিনিমাম 1 টাকা, 16 টাকা। টেলকো আছে না, যে ইউজার ইউজ করেন ওরে আবার টাকা দিতে হয় 7 থেকে 15%, এখানে যায় আরও 1 টাকা, তাহলে বলে 16,
বা এরপর সব মিলিয়ে ধরেন 17, তাহলে লাভ কত? কত টাকা? 1.5 টাকা নাকি? কত টাকা? 1 টাকা 50 পয়সা। এটার জন্য কি করা লাগছে? কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করা লাগছে, একটা রেজিস্ট্রেশনে 50 টাকা দেওয়া লাগছে। এরপর যদি কাস্টমার লেনদেন করে তাহলে সে কমিশন পায় 1.5 টাকা। আপনি একটা রেজিস্ট্রেশন করছেন, একটা পেমেন্ট করেছেন, আপনাকে 20 টাকা দিছি, 500 পয়েন্টে কেনাকাটা করছেন, আরও 50 টাকা দিছি, আবার 500 পয়েন্টের রেফার বোনাস দিছি 15 টাকা, টোটাল কত হলো? 85 হয়েছে। তো ক্লাস 1-এর ছাত্র নাই তো কেউ? আমি কিন্তু ইন্টারমিডিয়েট ক্লাস করাইতেছি, ক্লাস 1-এর ছাত্র থাকলে কিছুই বুঝবেন না, আমি বলতেছি আর আপনি শুনতেছেন। বিষয়টা কি বুঝছেন? তাহলে 85 টাকা আপনাকে দিচ্ছি, আবার সারা বাংলাদেশের যেখানে গিয়ে 1000 টাকা পেমেন্ট করুক, আমি আপনাকে মিনিমাম 4 থেকে 5 টাকা দিচ্ছি। আপনি কয় হাজার কোটি টাকা বিনিয়োগ করছেন? কয় টাকা দিছেন? 1 টাকাও দিছেন? তাহলে আপনি এইটাকে এত ভ্যালুলেস কেন মনে করেন? আমার স্বপ্ন তো শুধুমাত্র এই কয়েকটা গাড়ি না। বিষয়টা কি বুঝতে পারছি? ড্রিমটা কি অনেক, এবং সেটা এরকম না যে নিজের শত শত কোটি টাকার মালিক হতে হবে। জাস্ট আমি একটা চিহ্ন রেখে যেতে চাই যে পৃথিবীর মানুষ মরার পরে স্মরণ করবে যে না, এই কাজটা সে করে গেছে। তো যাই হোক, আমরা কি ভ্যালু বুঝতে পারছি? ব্র্যান্ড প্রমোটার ভ্যালু বুঝতে পারছি? তাহলে আপনি চিন্তা করেন, যত পারেন কাস্টমার করেন, 2 বছর না 4 বছর পর হলেও তো করবে। আপনি চিন্তা করেন স্যার আমাদের তো এজেন্ট না। আরে ভাই, এজেন্ট বাদ দেন, বাংলাদেশ ব্যাংকের ঘোষণা দেখেন নাই? ইন্টার অপারেটিবিলিটি সার্ভিস চলে আসতেছে। তাহলে এজেন্ট কি লাগবে? জাস্ট অপেক্ষা করতে হবে 3-4টা মাস। আমরা রেডি করতেছি। আমরা কি করতেছি? রেডি করতেছি। এই ডিজাইনগুলো কি আজকে করছে? কবে করছে? আরও 1 সপ্তাহ আগে, কালকে রাত্রে প্রিন্ট করছে, কারণ আপনারা আজকে এখানে আসবেন। তা এটা যদি না করতো তাহলে কি প্রোগ্রাম হয়তো? আপনাদের বসায় রেখে এটা ডিজাইন করা যেত? তো সুতরাং আমরা জানি যে বাংলাদেশের 1 থেকে 1.5 কোটি লোক মোবাইল ব্যাংকিং দিয়ে পেমেন্ট করবে। তাহলে আমি এই কাস্টমারগুলোকে খুঁজে খুঁজে নিব। প্রত্যেকটা কাস্টমার আমাকে বিশাল একটা রেভিনিউ দিবে না? তাহলে আমি কেন বসে থাকবো বাসায়? কেন বলতে স্যার এখন তো ইনকাম নাই। ভাই 18 বছর লেখাপড়া করছেন, তখন তো ইনকাম চান নাই কারো কাছে, চাইছেন? আর লেখাপড়া করেই তো চাকরি দিয়ে দেন আপনাকে, দিছে? দেয় না। তাহলে আপনাকেও এখানে 2 ইয়ার সময় দিতে হবে। তারপর আমাদের অনেক প্রসেস আছে, যে প্রসেসগুলো ইউজ করলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? এরপর আমাদের সেকেন্ড আরেকটা পোস্ট আছে, আপনি চাইলে গ্রুপ লিডার হতে পারেন। গ্রুপ লিডার হতে হলে কী করতে হবে? আপনার 20 থেকে 25টা ছেলেকে মেনটেনেন্স করতে হবে, যে ছেলেগুলো ফিল্ডে গিয়ে কাজ করবে। আপনাকে প্রত্যেক শনিবার ট্রেনিংয়ে আসতে হবে, তাদেরকে শেখাতে হবে, কারণ অবশ্যই তো আপনার নলেজ লাগবে না? আপনি ইনফরমেশন না জানলে কাজ করতে পারবেন? কীভাবে বিদ্যুৎ বিল দেয় আপনি যদি না জানেন, তাহলে করতে পারবেন? মানুষ লেখাপড়া করা লাগে না, এটা আমি একবার সত্য কথা বলতেছি। যিনি মানে মাইকেশে যিনি সিএফও, সে আমাকে সেদিন আমি একটা ইনফরমেশন তারা দিলাম, সে বলতেছে ভাই আপনি তো আমার চেয়ে বেশি বোঝেন। সে সিএফও, তার নখের যোগ্য আমি না। স্যার বেতন হলো 4.5 লাখ টাকা। আমি বলছি ভাই আমরা রাস্তা দিয়ে শিখছি তো অনেক কিছু জানি, রাস্তা দিয়ে শেখা বুঝেন তো? অনেকে শুনছেন গল্পটা, তারপর আবারও বলি। 2 জন শিক্ষিত লোক, একজন বাংলা, একজন ইংলিশ। এখন 2 জনরে একটা ফরেন কোম্পানিতে চাকরি দিবে। চাকরি যে দিবে, যে ইন্টারভিউ নেবে, সে চাচ্ছে যে বাঙালিটা চাকরি পাক, কিন্তু এটা তো সুপারিশ করতে পারবে না। পারবে? চিন্তা করবে যার যোগ্যতা আছে সে চাকরি পাবে। এখন তার 2 জনের দায়িত্ব দিছে, একটা কুকুর আইনে শোয়াই রাখছে, যে এই কুকুরটা যে তাড়াইতে পারবে তারাই চাকরিটা দেওয়া হবে, প্রতিষ্ঠানটা বাংলাদেশে। তাহলে তো বাংলাদেশের লোকাল জিনিস জানতে হবে না? এখন ওই ইংলিশ যে ম্যান ফরেনার, সে বলতেছে হে কুকুর তুমি উঠিয়া যাও, হে কুকুর আমি রাগোন্নতি হয়ে বলতেছি তুমি উঠিয়া যাও। এখন ও যত গায়ে পোছাবে ও আরও ঘুমায়। বিষয়টা বুঝছেন? এখন বাঙালির যাই বলছে যে এইবার তুই কর, বলছে এই কুত্তা গেলি ও তো দৌড়। এইটাকে বলে রাস্তা থেকে শেখা। বিষয় বুঝছেন? তাহলে আমরা কিন্তু রাস্তা থেকে, আমি ব্যক্তিগতভাবে আমার অনেক বড় বড় ডিগ্রি নেই, আমি রাস্তা থেকে শেখালো। বিষয়টা পার্থক্য বুঝতে পারছেন? তাহলে আপনাকে অনেক বেশি জানতে হবে, তাহলে লাইফে সফল হবেন। আজকে প্রথম সারিতে যারা আছে তারা অনেক বেশি জানে, আপনিও জানেন, তাহলে আপনি সামনে সারিতে যাবেন। আপনি পিছনে কেন? আপনি হয় লেটে আসছেন, নাইলে কম জানেন, নাইলে জিনিসটাকে গুরুত্ব কম দিচ্ছেন নাকি? যাই হোক, গুরুত্বপূর্ণ মেসেজ। তো কথা হলো, গ্রুপ লিডার হিসাবে আপনাকে কি করতে হবে? একটা টিম মেনটেনেন্স করতে হবে, যাদেরকে প্রত্যেক শনিবার অফিসে আসতে হবে, এসে আপনি ইনফরমেশন নিয়ে আপনার টিমকে দিতে হবে। সেক্ষেত্রে তার লাভ কি? তার ইনকামটাও ওই যে 20 জন যা করবে 20 গুণ বেশি হবে। তারা যদি মাসে ইনকাম করে 10,000, আপনার ইনকামটা হলো 2 লাখ। বিষয়টাকে বুঝতে পারছি? আমি কি ক্লিয়ারলি বুঝতে পারছি? তাহলে আমরা কি চাই মাসে আরও বেশি ইনকাম করতে? এখানে অফুরন্ত সুযোগ আছে। সব কথায় মূল কথা হলো আনলিমিটেড। আপনি যত সেল করবেন তত ইনকাম। আপনি ধরে নেন যে আপনার ক্যাপাসিটি কতটুকু নেয়ার। বিষয়টাকে বুঝতে পারছি? এবার আসেন, আমরা লাস্ট একটা অপশন দিছি, যেটা হলো ভাউচার, নাকি? এটা নিয়ে অনেকে বুঝে না বুঝে অনেক কিছুই বলতেছে না?
আসলে এই ভাউচারটা কি আমি আপনাদেরকে বলি, এটা বাংলাদেশে না, সারা পৃথিবীর যতগুলো অনলাইন শপিং আছে সবারই এইটা আছে। এক একজনের এক এক রকম। কেউ বলতেছে যে আপনি 1 লাখ টাকার ভাউচার কেনেন, আপনি 2 লাখ টাকার একটা মোটরসাইকেল কিনতে পারবেন। তার প্রোডাক্টটা কী হচ্ছে? ফিক্স। কেউর ভাউচারের পলিসি কি? প্রোডাক্টটা ফিক্স করে দেয় নাকি? আর আমরা চিন্তা করতেছি আমি মোটরসাইকেলে যদি অফার দিই, টিভিতে অফার দিই, তাহলে আসলে এর কয়জনে পাবে? কারণ টিভি কিনবে কয়জন? এখানে বলতে পারেন কার কার মোটরসাইকেল লাগবে, কত পার্সেন্টের মোটরসাইকেল লাগবে? আপনি ম্যাক্সিমাম বলবেন লাগবে না, 2-4 জন হতে পারে, এটা পার্সেন্টেজের মধ্যে পড়ে না। টিভি 5% লোকের হতে পারে নাকি? কিন্তু যদি বলে নিত্যপ্রয়োজনীয় পণ্য, এখানে সবার লাগবে, কারণ কালকে সকালে সবার এই পণ্যটা কিনতে হবে, পরশু দিন নাকি কিনতে হবে। কি চেঞ্জ হবে লাইফ? সত্যি সত্যি চেঞ্জ হবে। শুধু লাইফ না, আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা দেশের কল্যাণে কাজ করবো ইনশাল্লাহ। দেশের থেকে যত রকম সমস্যা আছে আমরা এগুলো সমাধানের জন্য ডে বাই ডে নিজেকে নিবেদিত করবো। পারবো না? পারবো তো? তো যাই হোক, যেখানে ছিলাম, এখন আছেন ভাউচার। ভাউচারটা কি? আমরা তো আসলে অনেক বেশি লেখাপড়া করি না, যার কারণে এটাকে ভিন্নভাবে এটাকে করি। অনেক সময় দেখি না যে মোবাইল ব্যাঙ্কিংতে পেমেন্ট করলে 20% ক্যাশব্যাক, 30% ক্যাশব্যাক, কারণ সে 1000 টাকা লাভই করে 1.5 টাকা। পেমেন্ট করলে হয়তো বা ক্যাশ আউট চার্জটা বেঁচে যায়, তাহলে 5 টাকা, তাহলে সে 200 টাকা কীভাবে দেয়? 200 টাকা কীভাবে দেয়? কেউ এটাকে চিন্তা করতে পারেন কীভাবে দেয়? বিষয়টা হলো যে তার যেহেতু এই সেক্টরটা রেভিনিউ বেশি, সে চায় কাস্টমার ক্যাশ আউট না করে পেমেন্ট করুক, যার কারণে সে 10 কোটি বা 20 কোটি টাকা বাজেট দেয় যে মানুষ পেমেন্ট করে অভ্যস্ত হোক, একটা সময় আর এইটা না দিলেও চলবে, তখন তার রেভিনিউটা বাড়বে, ঠিক কি না? আবার ভাউচারে অনেকে কী করে যে প্রোডাক্ট ফিক্স করে দেয়। ধরেন আপনি একটা ফোন কিনবেন, যে ফোনটা এখন পর্যন্ত বাংলাদেশে আসে না। অনেকগুলো অনলাইন বাজার কি করে আপনি দেখেন, রেকর্ড দেখেন না যে বাজারে আসার আগে ফোন এত লাখ পিস বিক্রি হয়েছে। মানে আপনি বলেন কই, আমরা তো না দেখে জীবনে ফোনই কিনি নাই। এগুলো কি বেকুব নাকি যে না দেখে কিনছে? মানুষ কিনে, কারণ সে জানে আগামীকাল কি হচ্ছে, কারণ সে জানে মোবাইলের ফিচার দেখে যে এটার মান কেমন হবে, কারণ তার দূরদর্শিতা আর আপনার দূরদর্শিতার মধ্যে পার্থক্য আছে, ঠিক কি না? তাহলে আপনাকে কি করতে হবে? দূরদর্শী হতে হবে, তাহলে আপনিও বুঝবেন যে আপনার আগামীকাল কী প্রয়োজন হবে। ফোনে অ্যাডভান্স অর্ডার করব, তাহলে অনেক সময় দেখা যায় প্রি অর্ডারে 10,000 টাকা ছাড়, কারণ সে জানে না এই ফোনটার দাম কত, যার কারণে 10,000 টাকা ছাড়। তাহলে সে যদি কোন পেমেন্টটা করে তখন তার কি হয়? দুইটা জিনিস হয়। এক, তার সেলসটা ফিক্স হয়ে যায়। কি হয়? সেলসটা ফিক্স হয়ে যায়। ইলেকট্রনিক্স আইটেম এবং পোশাক এগুলোর ক্ষেত্রে লাস্টের 10% আর বিক্রি হয় না। লাস্টের 10% কি হয় না? বিক্রি হয় না। বিষয়টাকে বুঝতে পারছি? তো ওরা কি করে? অ্যাডভান্স যখন অর্ডারটা পায় তখন কি করতেছে? আপনার টাকা আপনি দিছেন, আপনার টাকায় দিয়ে সে প্রোডাক্টটা নিয়ে আসতেছে। সে যদি লাভ করে 12,000, আপনার যদি 10,000 টাকা ছাড় দেয়, তার লস আছে? আমারও একটা প্ল্যাটফর্ম দাঁড়াচ্ছে যে 1 কোটি লোকের হাতে একটা অ্যাপস থাকবে। 1 কোটি লোকের হাতে অ্যাপস থাকবে। অ্যাপসটা ওপেন করলে কি টাইমসের বিজ্ঞাপন আসে না? আসে। আর ধরেন আমি চায়নাতে গেছি ঘুরতে, গিয়ে একটা ছাতা পছন্দ হয়েছে, আমার ভালো লাগছে, ছাতাটা তুলে আমি অ্যাপসে তুলে দিছি যে কার কার লাগবে অর্ডার করেন। আমি তুলে দিয়ে হোটেলে গিয়ে ঘুমাইছি, সকালবেলা দেখি 10,000 অর্ডার আসছে। টাকাও তো আপনি পেমেন্ট করে দিয়েছেন। আপনার টাকায় দিয়ে ওখান থেকে আমি কিনা ওখানে শিপমেন্ট করে আমি আবার ওখান থেকে ইউরোপে চলে গেছি। আমার কি ইনভেস্টমেন্ট আছে 1 টাকাও? আমি 50 টাকা লাভ করলেও 10,000 পিস ছাতা দিয়ে 5 লাখ টাকা লাভ করতে পারবো। তো যাই হোক, আমরা যারা এখানে আসি সবাই এখানে আসছি কেরিয়ার গঠন করার জন্য। কেরিয়ার গঠন করার জন্য আসছি না? এখন ভাউচারে আমাদের মূল প্রোগ্রামটা কি? ভাউচারটা মূলত একটা কাস্টমারকে ফিক্স করা যে সে আমার থেকে কিনবে। আমরা ফিক্স করতেছি ছোট্ট প্রোডাক্ট নিয়ে। ছোট্ট প্রোডাক্ট কি? আমরা এখানে যারা আছি, মোবাইল নাই কার? একটু হাত তুলেন। কার ফোন নাই? মোবাইল ফোন নাই কার? এই যে দেখছেন, তার ডিমান্ড হলো তার একটা ফোন কিনে দিতে হবে। এখন বারবার বলে আমার তো 10 বছর হয়ে গেছে প্রায়, আমার একটা ফোন কিনে দাও। বুঝছেন? হাত কিন্তু তুলছে, আরও একজনে তুলছে। তাহলে আপনি দেখেন সবারই মোবাইল ফোন আছে। মোবাইল ফোনে কথা কি ফ্রি বলা যায় না রিচার্জ করতে হয়? অ্যাভারেজে মাসে 500 টাকা খরচ হয়। আমার উদ্দেশ্য হলো আপনাকে আমার সাথে কানেক্টেড রাখা, ঠিক কি না? আমার উদ্দেশ্য কি? আমাকে আপনার সাথে কানেক্টেড করা, আপনাকে আমার সাথে কানেক্টেড করা, ঠিক কি না? কারণ আমি যেটা চাচ্ছি ওই যে ভবিষ্যতে 5 লাখ টাকা যদি 1 ঘন্টায় লাভ করতে চাই, তাহলে আমার 1 কোটি ইউজার লাগবে। কত লাগবে? 1 কোটি ইউজারের জন্য ইনভেস্ট করতে হবে না? কারণ ফরেনার যারা আছে, এর বাপের টাকা আছে 1000 কোটি ইনভেস্ট করছে, আমার নাই, আমি করি নাই, আমি সিস্টেম দিয়ে করে নিচ্ছি নাকি? ওই যে বললাম যে রাস্তা থেকে শেখা, বই পড়ে কখনো সাইকেল চালানো যায় না। যায়? যায় না। যত বিখ্যাত ব্যক্তি আছে দেখবেন সব গ্রাম পর্যায়ে, যে মানে ইউনিক যত প্রতিভা আছে সব গ্রামের। মোস্তাফিজ সেই সাতক্ষীরা থেকে উঠে আসছে। পরিপাটি দিয়ে কিন্তু হয় না, কারণ খালি বই পড়ে যদি কাগজ কলম নিয়ে ফর্মালিটিস দিয়ে আসলে ব্যবসা হয় না, হয় টেকনিক জানতে হয় নাকি? তো কথা হলো যে ভাউচারটা আমরা প্ল্যান করতেছি যে আপনার 500 টাকা রিচার্জ লাগে। আমি কি করতেছি? আপনি 10,000 টাকাটা ভাউচার কেনেন, প্রত্যেক মাসে আপনি 500 টাকা করে রিচার্জ করবেন, আপনাকে 20,000 টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন। প্রথম এক।
এখন আপনি বলতে পারেন এটা তো সুদ হইতে পারে, কারণ যেহেতু আপনি 10,000 20,000 দিচ্ছেন। আমার এখানে দ্বিতীয় অপশন আছে, আপনি যদি চান এই 10,000 টাকার পণ্য আপনি কালকেও কিনে নিতে পারেন। সেক্ষেত্রে কী করতে হবে, একটা অপশন আছে যে আপনি 40,000 টাকার প্রোডাক্ট কিনছেন, 10,000 টাকা ভাউচার দিবেন আর 30,000 টাকা নগদ দিবেন। তাহলে একদিনে আপনি পেয়ে গেলেন। যদি আপনি 80,000 টাকার প্রোডাক্ট কিনেন, 10,000 টাকা ভাউচারে কিনছেন, পাইছেন কত? 20,000 না? ওই 20,000 আপনি দিবেন আর এখানে 40,000 ক্যাশ দিবেন। তার মানে 10,000 20,000 একদিনই পেয়ে গেছেন। ঠিক কি না? দিচ্ছি তো, দিচ্ছি না? দিচ্ছি। এখন যদি আপনার না লাগে সেক্ষেত্রে কি আপনি প্রত্যেক মাসে 500 টাকা করে রিচার্জ করবেন। ক্লিয়ার কি না? তাহলে এখানে সময়টা কিন্তু ফিক্স করা না, ফিক্স না। নাম্বার টু হলে আমি আপনাকে এটার এগেনস্টে বাইং সেলিং রেটিং দিচ্ছি 1563। দেখতেছেন 10,000 টাকা ভাউচার কিনছেন, 1 লাখ টাকা শো করতেছে। কত বছর পর? 30 বছর পর। এটা প্রত্যেক সেকেন্ডে বাড়তেছে না? প্রতিদিন 1 টাকা 2 টাকা বাড়তেছে না? বাড়তেছে। কারণ আপনি যদি নিয়মিত কেনাকাটা করেন তাহলে আপনাকে আমি 10,000 টাকায় দিচ্ছি 1,20,000। কত? 1,20,000। আপনি চিন্তা, এটা একটু গল্পের মতো মনে হয় না? গল্পের মতো মনে হয়, কারণ এই 1 লাখ টাকা নিতে হলে আপনাকে 36 লাখ টাকা শপিং করে নিতে হবে। বিষয়টা কি বুঝতে পারছি? আমি কি বুঝতে পারছি? 1 লাখ টাকা পাইতে সময় লাগবে কতদিন? 30 বছর। আপনি যদি নিয়মিত কেনেন আপনার তখন প্রফিটটা হয়ে যাবে 30 লাখ। কথা কি বুঝতে পারছি? তাহলে আমার কি লস আছে? এখন অনেক জায়গায় শপ হয়েছে, পরে আমাদের কাছে রিকোয়েস্ট আছে, স্যার আমি প্রতি মাসের বাজারটা করবো, আমি তো 10টা বছর কিনতে চাই। আপনি কিনেন, প্রত্যেক মাসে 5,000 টাকা করে শপিং করতে পারবেন, যা কিনছেন তার থেকে ডাবল। এরপর আবার ওখানে বোনাস রেটিং আছে, ওটাও আপনি ইউজ করতে পারবেন। এখন আপনি ধরেন আমি 1 লাখ ভাউচার সেল করলাম, 1 লাখ ভাউচারে আপনার চিন্তা করছে তো না যে কোম্পানির 100 কোটি টাকা লস হবে। কত? 100 কোটি টাকা লস হবে ধরেন, এর বেশি তো হওয়া সম্ভব না। সম্ভব? এই 100 কোটি টাকা লস হলে আমি 1 লাখ ফিক্স কাস্টমার পাবো না? 1 লাখ কি পাবো? ফিক্স কাস্টমার, যারা মাসে 3,000 পয়েন্টের শপিং করবে। যদি শপিং করে আমার 3,000 পয়েন্টে কুপন হয় কয়টা? 6টা। 1 লাখ ইন্টু 6 কত হয়? 6 লাখ। 6 লাখে আমাদের লাখপতি হবে হলো 60 জন। কয়জন? 60 জন। ফ্রিজ পাবে প্রায় 500-র উপরে। কত? 500। তো 60 জন যদি লাখপতি হয়, প্রতিদিন 2 জন করে লাখপতি হয়েছে। দেখতেছে ওএম বাজার থেকে কিনলেই প্রতিদিন লাখপতি হওয়া যায়। তাহলে ওই 1 লাখ কাস্টমারকে দেখে মিনিমাম আরও 1 কোটি কাস্টমার আমার সিস্টেমের সাথে কানেক্টেড হবে। ঠিক কি না? যদি কানেক্টেড হয় আমি কি করবো? আমার 6 মাসের প্রফিটটা ছেড়ে দিব। এখন গাড়ি কয়েকটা দেখতেছেন, ডে বাই ডে দেখবেন গাড়ির বহর। ওএম বাজার রাস্তায় নামলেই ওএম বাজার গাড়ি দেখবেন। বিষয়টা কি বুঝতে পারছি? বড় বড় গ্রুপ অফ কোম্পানি দেখেন না, রাস্তায় নামলে গাড়ি দেখা যায় না? আমাদেরও দেখা যাবে ভাই। তারা শুরু করছে 58 সনে, এখন হলো 2020। কত হয়েছে? 62 বছর। আমার তো মাত্র 9 বছর। তাও ভাই আমরা তো ব্যাংক লোন নিয়ে করতে পারি নাই, নিজেদের পরিশ্রম ঘাম দিয়ে এই জায়গায় নিয়ে আসছি, নাকি? এই জায়গায় নিয়ে আসছি না? তো কথা হলো যে আমরাও যাব, আমাদের হয়তো বা 62 বছর লাগবে না, অ্যাটলিস্ট 12-14 বছর লাগবে, নাকি? আমরা এটা ধরেই নিছি যে নেক্সট আরও 3 বছর আমরা রেভিনিউ করবো না। এতে আমাদের অনেক বেশি চাওয়া পাওয়া নাই। বিষয়টাকে বুঝতে পারছি? যার কারণে যা হয় সব ওএম বাজার পিছনে, আপনাদের পিছনেই ব্যয় করি। এখন পর্যন্ত আমরা ভোগে বিশ্বাসী না, ত্যাগে বিশ্বাসী, কারণ জানি ত্যাগ করলে অনেক কিছু পাওয়া যায়। আপনি যে 100 টাকার শপিং করলে আমি আপনার নামে 1 টাকা 57 পয়সা ডিপোজিট করি, এই টাকাটা পাইতে হলে প্রত্যেক মাসে 3,000 পয়েন্টে কেনাকাটা করতে হবে, নাকি? আমি কিন্তু বিজনেস নিয়ে আলোচনা করতেছি একবারে উন্মুক্তভাবে, কারণ আমি জানি না যখন সে মরে যেতে পারি। আমি যে উদ্যোগটা নিছি এটা যাতে আপনারা সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে পারেন, ইনশাল্লাহ। পারবেন তো? এবার আসেন, এখানে যারা আছেন র্যাঙ্ক হোল্ডার আছে, গাড়ি এসিভার আছে, এই গল্পে আমি আর নাই গেলাম। জাস্ট আমাদের প্রথমত গ্রুপ লিডারের পর থেকে আমাদের র্যাঙ্কগুলো এসিভ হয়। পারফরমেন্সের উপরে গাড়ি বাড়ি যা কিছু চান সব পাবেন। বিষয়টাকে বুঝতে পারছি কিনা? কারণ আপনি বলতেছেন স্যার নারীও দিবেন, নারীও পাবেন গাড়ির টানে। ওই যে আমাকে জিএম সাহেব একজন পাইছে, বুঝছেন না? কিন্তু গাড়ির টানে পাইছে, হেড টানে কিন্তু পায় না। জিজ্ঞেস করেন মিথ্যা বলতেছে কিনা। সত্যি গাড়ির আপনার টানে না গাড়ির টানে? দেখছেন, বলতে একটু কষ্ট হয়েছে কিন্তু ঘটনা কিন্তু সত্য। ঘটনা কিন্তু সত্য, বিশ্বাস হয় না? আসলেই কিন্তু সত্য। কারণ পৃথিবীতে প্রত্যেকটা রিলেশন ট্রানজ্যাকশনাল। উইদাউট ট্রানজ্যাকশন, উইদাউট প্রফিট, উইদাউট বেনিফিট কোনো টেনশন নেই। এই যে সম্পর্ক বলেন, ভালোবাসা, এগুলো কিচ্ছু না। কারণ আপনার ভালোবাসা প্রকাশ করতে হলে টাকা লাগবে। আপনি আপনার বউয়ের জন্য ভালো একটা গিফট নিয়ে যান, তাহলে বুঝবে আমার স্বামী আমার খুব ভালোবাসে। না নিয়ে যেতে পারবেন, বলবে দূরে ভালোবাসাটা বাদ দাও। আবেগ দিয়ে জীবন চলে না। অভাব যখন মানে দরজা এসে দাঁড়ায়, জানালা মানে ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। কটা কি সত্য? আসলে কি সত্য? আমি কাউকে ছোট করে বলতেছি না, আসলে এটা বাস্তবতা। আমরা জানি যে বাবা মার ভালোবাসা সবচেয়ে পিওর। সেখানেও দেখবেন যে ছেলেটা ভালো ইনকাম করে, যে ছেলেটা বেশি টাকা দেয়, তার প্রতি বাবা মার টানটা অনেক বেশি থাকে।
এখন আপনি বলতে পারেন তারা অন্যায় করতেছেন, না আপনি অন্যায় করতেছেন, আপনি ভালোবাসা পাওয়ার যোগ্যই না। আপনি কি করছেন যে আপনার ভালোবাসবে? আপনার ওয়াইফ আপনাকে ভালোবাসে, আপনি তার জন্য কী করছেন? কিছু একটা করতে হবে। আপনার পজিশনটা কি? তাহলে আপনাকে ভালোবাসা পাইতে হলে আপনাকে যোগ্য হতে হবে। না আপনি যদি খালি দোষারোপ দেন, ইস আমি এত কিছু এত হেরে ভালোবাসি, আমার ভালোবাসে না। আপনার ভালোবাসার প্রুফনেস হলো একজন পুরুষের তার অ্যাচিভমেন্ট, এটা মাথায় রাখেন, ঠিক কি না? আপনার অ্যাচিভমেন্ট, আপনার পজিশন, আপনার গিফট বলে দিবে যে আপনার ওয়াইফ আপনাকে কতটুকু ভালোবাসে। যদি মমিন ভাইয়ের মতো হলে ভিন্ন, কারণ এরা কাপল ডিজিএম, দুইজনই নাকি দুইজনই অ্যাচিভমেন্ট আছে, এতে আরও ভালো হবে, এটা পারলে তো আরও বেটার। তো যাই হোক, বাউচারের ব্যবসা বুঝছেন, এখন এটা আমাদের অফার ছিল ডিসেম্বর পর্যন্ত। ডিজিএমরা সবাই মিলে ধরছে স্যার আরও দিতে হবে, শুধুমাত্র তাদের রিকোয়েস্টে আমরা আর কিছুদিন রাখবো। কতদিন সেটা আমরা বলবো না। তারপরও আমাদের একটা স্বপ্ন ছিল 100 গাড়ির ডিজিএম, যেটা নিয়ে আমি বলছিলাম আমি ঠিকভাবে ঈদের সময় বাড়িও যাই না। আপনারা যেদিন 100 গাড়ি রিসিভ করবেন সেদিন আপনাদের নিয়ে বাড়ি যাবো, বলছিলাম না? এই বছর কি যাইতে পারবো? মানে এবার বাড়ি যাই না যাওয়ার মতো, মানে কারণ রাত্রে যাই, সকালবেলা উঠে আবার চলে আসি, মানে আশেপাশে 2-4 সাথে ভালোভাবে সাক্ষাৎ হয় না। বিষয়টা কি বুঝতে পারছি? মানে বিপদে পড়ে যায়, মানে মন খুলে হাসি মুখে যায় না। মানে একটা অ্যাচিভমেন্ট, যদি জিজ্ঞাসা করে 9 বছর কী করছো টাকা পয়সা, তো নিয়ে যাইতে হবে যে এই গাড়িগুলো কিনে দিয়ে দিছি সব মানুষেরা, বলতে পারবো না। এরপর আর জিজ্ঞেস করবে না ভয়তেও যে তোমার কয়টা আছে গাড়ি, জিজ্ঞেস করবে? যদি দেখে এইগুলো সব আমি কিনে দিছি, এরপর তো আমারটা জিজ্ঞেস করবে না, করবে? করবে না। যে গতবার এয়ারপোর্টে যখন আমরা কক্সবাজার যাই, যখন ব্লেজার পরা দেখছে বাহিনী, চেয়ারম্যান স্যার যাই বসে বলছে 5 লাগবে না আপনারা যান। করছে? কারো চেক করছে? কক্সবাজারে আসার সময় বিশাল সিরিয়াল, কেউ চেক করছে? বলছে স্যার আইসা বোর্ডিংগুলো নিয়ে যান আপনার। বাউচার কি বুঝছি? বাউচার কি আমরা বুঝতে পারছি? এইবার বলেন, একটা স্যালাড দেখাই, সব তো দেখাইতে পারি না, একটা স্যালাড দেখাই, যেহেতু সব বুঝছি। সফল হওয়ার জন্য কি লাগবে? এদিকে তাকাই না, আমি আস্তে আস্তে যাইতেছি। সফল হওয়ার জন্য কি লাগবে বলতে পারেন? একটা লক্ষ্য স্থির করতে হবে। কি করতে হবে? লক্ষ্য স্থির করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো সময়কে ভ্যালু দিতে হবে। এটা দেখার দরকার নাই, এটা এমনি আমি যাচ্ছি সামনে। সফল হওয়ার জন্য কি কি লাগবে? লক্ষ্য স্থির করতে হবে, কবে সফল হবেন। পারা যাবে? আজকে রাত্রে কেউ লক্ষ্য নির্ধারণ না করে রাতে খাবেন না, পারবেন? কে কে হাতটা দেখতে চাই যে লক্ষ্য নির্ধারণ করে খাবেন না? জি, থ্যাংক ইউ। তাহলে আজকে রাতে আমরা আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করব, সেটা যেখানেই হোক। আমি কোথায় যাচ্ছি? মিনিমাম 10 ইয়ার্স। মিনিমাম কত ইয়ার্স? 10 ইয়ার্স। আর আপনি যদি চিন্তা করেন আমি এখন 1 ইয়ারও মালিক না, তাহলে আমি কীভাবে লাখপতি হব? লাখপতি না, আপনি ওই লাখপতি হবেন 1 বছর পর, পরের বছর কোটিপতি, পরের বছর মিলিনিয়ার, পরের বছর বিলিনিয়ার, এইভাবে হিসাব করবেন। পারবেন না? এখন কয়টি আছে ওটা চিন্তা করেন না। তাহলে কী করতে হবে? লক্ষ্য নির্ধারণ করতে হবে। পারা যাবে? দ্বিতীয় নাম্বার কি? সময়কে মূল্যায়ন করতে হবে। তৃতীয় নাম্বার হলো কোম্পানির আপডেট ইনফরমেশন জানতে হবে, যাবে? চতুর্থ নাম্বার হলো ডায়েরি মেনটেন্যান্স করতে হবে, যা হয় লিখে রাখতে হবে, লক্ষ্য উদ্দেশ্য সহ। আপনি কদিন পর্যন্ত বুঝাতে পারছেন? পঞ্চম হলো দিন শেষে কি করতে হবে? কাজের মূল্যায়ন করতে হবে। পারা যাবে? পারা যাবে? কিন্তু আপনারা তো করবেন না। আপনারা কি করবেন আমি বলি, একটা ছবি দেখাই, দেখেন। আপনারা তো সবাই ব্যবসায়ী, প্রত্যেকের ক্যারিয়ারটা মনে করেন একটা দোকান দিছেন। এখন আপনি দোকান দিয়ে আপনি মনে মনে একটা জিনিস লিখে রাখছেন, এই যে দেখেন এই দোকানটা কি লেখা দেখা যায়? সাইনবোর্ডে একটা লেখা আছে, আমি পড়ে শোনাচ্ছি পিছনে যারা আছে। এই দোকানদার সাইনবোর্ডে লিখে রাখছে উপরে, যেখানে আমরা ব্যানার দেই না, সেখানে লিখে রাখছে সময় পাইলে খুলি। এখন আপনারা এখানে যারা আছেন কালকে থেকে গিয়ে এইটাই বলবেন, সময় পাইলে কাজ করি। এই দোকান জীবনে আলোর মুখ দেখবে? স্লাইডটা আমি নিয়ে আসলাম, স্লাইডে যাই নাই, যেহেতু আমার কাছে মনে হচ্ছে 40% পিপল আর নিউ, যার কারণে আমি লাস্ট স্লাইডটা দেখাইলাম যে সময় পাইলে খুলি। এরকম সময় পাইলে কে কে খুলবেন হাতটা দেখতে চাই? সময় পাইলে কে কে খুলবেন হাতটা দেখতে চাই? যাক, ধন্যবাদ যে উনি খোলার ইচ্ছা পোষণ করছে। এখন আপনারা খুলবেন কে কে সেটা হাতটা দেখতে চাই। সবাই খুলবেন? সবাই? অলওয়েজ ওপেন। অলওয়েজ কি? ওপেন 24 আওয়ার্স। ঘুমাইয়াও কিন্তু কাজ করা যায়। মানে আমার ওয়াইফ মাঝে মাঝে বলে ঘুমের মধ্যেও কাজ করে না। আমি বলছি ঘুমের মধ্যে চিন্তা করছি, সাথে পাশে একটা ডায়েরি থাকে, তার মধ্যে 2টা আবার লেখে আবার ঘুমাই পড়ি। আমি বলতেছি তো পাগল ছাড়া এই কাজ তো আর ভালো মানুষই করে না। করে তো মানুষ কাজকে ভালোবাসলে পাগলের মতোই ভালোবাসতে হয়।
আজকে অনেক কথা বললাম, একবার মন খোলাসা করে বলছি, কারণ বলা তো যায় না, কারণ এখন এমন একটা জায়গায় কোম্পানি আসছে, আশা করি আমাদের স্যাররা সবাই এখন অ্যাক্টিভ। আশা করি আমার অবর্তমানে তারা অনেক দূর কোম্পানিকে নিয়ে যেতে পারবে এবং আপনাদের সহযোগিতা যদি পায়। আমি যতদিন আছি ইনশাল্লাহ আপনাদের সেবায় নিয়োজিত আছি এবং বাকি জীবনটাও থাকবো। এবং আমরা ডে বাই ডে আমাদের স্যারদেরকে সামনে নিয়ে আসতেছি, কারণ অনেকেই অনেক ব্যাকএন্ডে কাজ করছে, কারণ এই কারণে কাজ করছে কারণ মানুষ আমাদেরকে দেখে মূল্যায়ন করে, চেহারা দেখে। যার কারণে আমি নিজেও এমন ঘটনা গেছে, রাজশাহী সব ওপেনিংয়ে গেছি, গিয়ে ওখানে এমডি পরিচয় দেয়নি, আরেকজনকে চেয়ারম্যান সাজাইয়ে পেটটা বড়, ভাইস চেয়ারম্যান সাজাই ফিতা কাটে দিছি। বিষয়টা বুঝছেন? কারণ পজিশন অনেক কিছু করতে হয়। এখন পরিচয় তার মধ্যে একটা কিছু আছে, সে ভাঙাচুরা হোক কালো হোক ওটা দেখার বিষয় না, সে কিন্তু ওএম বাজারের ডিরেক্টর, তার মানে কিছু পদার্থ আছে নাকি? নাহলে 9 বছর একটা কোম্পানিতে একজনে টাইনে নিয়ে আসতে পারে না, ব্যাক ইন্ডে কিছু যোগান লাগে, সেই যোগানগুলো যারা দেয় তাদের অবদানটা আসলে যে সামনে কাজ করে তার চেয়েও বেশি। তা আমি মন থেকে বিশ্বাস করি যারা এতদিন ব্যাক ইন্ডে ছিল আজকে কোম্পানি এই জায়গায় আসার জন্য তাদের অবদান আমার চেয়েও বেশি ইনশাল্লাহ। স্বীকার করেন? আমি স্বীকার করলে আপনাদের স্বীকার করতে সমস্যা কোথায়? আমি মন থেকে বলতেছি তাদের অবদান অনেক বেশি, কারণ তারা যদি আমাকে উইলিংলি বা ওপেনলি কাজ করতে না দিত, কারণ লিমিটেড কোম্পানির অনেক জড়তা থাকে, শুধু বাধা দেয়, এইটা করা যাবে না, এইটা করা যাবে না, এইটা করা যাবে না, কারণ সবার পরামর্শ নিলে তো 30টা পরামর্শ হবে নাকি? আমি গত 9 বছর ইনশাল্লাহ পরামর্শ নেওয়া লাগে নাই, আমার মন চাইছে আমি করছি, যার কারণে কোম্পানি এখানে আসছে। সুতরাং আমি মনে করি তাদের অবদানটা সবচেয়ে বেশি ছিল। তো আমি সবার জন্য দোয়া চাইবো, আমাদের ম্যানেজমেন্টের জন্য দোয়া চাইবো। পরিশেষে একটা কথাই বলবো, সময় পাইলে খুলি দোকানগুলো যাতে বলা লেখা থাকে 24 আওয়ার্স ওপেন, নাকি? থাকবে তো? কি থাকবে? 24 আওয়ার্স ওপেন, পারবো তো? তো যাই হোক, অনেক কথা বললাম, পরিশেষে সবার সফলতা কামনা করি। আমাদের ছোট ছোট কিছু সফলতা আছে, আমি একটু ছোটো ছোটোই বলি, হয়তো মনে কষ্ট পাইতে পারেন, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা তো ছোটোই, কারণ অনেক পথ বাকি, ছোটো ছোটো কিছু অ্যাচিভমেন্ট আছে, এটা আমরা সেলিব্রেট করব এবং আপনারা উৎসাহ দিবেন। আশা করি আপনারাও এই জায়গায় আসবেন। আমরা এমনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমি আমার লাইফে এই সফলতাটা চাই। পারবো তো? তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, কথায় যদি বেয়াদবি হয় ক্ষমা করবেন, অনেক মুরব্বীরা ছিল। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।